দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা বলো, প্রথমে আমরা আগের দিনের কারো কিছু অসুবিধা আছে কিনা সেইটা একটুখানি আমরা প্রথমে বলে নিই। বলো আগের দিনের পড়াশোনায় কার কি অসুবিধা আছে সেটাকে বলে নাও। বলো, মানে আগের দিন যেটা আমরা পড়িয়েছিলাম তাতে কার কি অসুবিধা আছে সেইটা আমরা প্রথমে একটুখানি আলোচনা করে নিই। বলো কার কি প্রবলেম আছে বলো। দেখছো তো, মানে পড়াটা দেখে আমি যদিও পিডিএফ ভিডিওটা দিইনি, সেটা ওই দু একদিন করে তো দেরি হয়, সেটা দিয়ে দেবো। কিন্তু যা পড়িয়েছিলাম তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। বলো। ঈশা পালেরও একটু বাকি আছে। এই ঋত্বিকা তুই বল, তোর কি অসুবিধা আছে প্রথমে আমায় বল। আগের দিন পড়িয়েছিলাম, সবটা বুঝেছিলিস বা কোন একটা জিনিস বুঝিসনি সেটা আমায় বল। আমি একদম সাদা বাংলায় তোকে বুঝিয়ে দিচ্ছি, বল। কি কিছু অসুবিধা আছে ঋত্বিকা? হ্যালো ঋত্বিকা, আছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে কিছু অসুবিধা আছে? না স্যার। না না, মানে না বুঝে মানে এসকেপিস্ট হয়ে গিয়ে খুব একটা লাভ নেই। আমি বুঝতে পারছি না বা পারছি না বলে হাল ছেড়ে দিলাম, এটা কোনো কাজের কথা নয়। তুমি আমায় বলো যে তোমার, মানে তোমাকে বুঝতেই হবে, এটা মোদ্দা কথা। এর থেকে ডাইলিউট করে বোঝা যাবে না, এটা তোমাকে বুঝতেই হবে। এবারে তোমাকে, মানে তুমি 5 বারের বদলে আমি 10 বার বলবো। হ্যাঁ, তুমি যদি একটা কঠিন পরিস্থিতি দেখলেই যদি একটা পিছনে হাঁটার চেষ্টা করো, তাহলে তুমি জীবনেই কিছু করতে পারবে না। আমি তো যে কথাটা আমি বারবার বলি আর কি, যে কথাটা বারবার বলি, যে তোমার মানে যেরকম ভাবে চলছে সেই রকম ভাবে চললে কিন্তু তুমি কিছু পাবে না। এটা স্ট্যাটিস্টিক্যালি সত্যি, কারণ তোমার আশপাশে সব কটা স্কুল তুমি দেখো, লাস্ট কয়েক বছরে আদৌ কেউ সাকসেসফুল হতে পেরেছে কিনা, সেটা হচ্ছে ভীষণ মানে ন্যায় প্রায় আর কি। সেই জন্য তোমার যে জিনিসটা যতখানি কি বলবো চ্যালেঞ্জ ডিজার্ভ করে, ততখানি চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে। একটা বাবা বাচ্চা করে উপরে উপরে জাস্ট কোনোভাবে একটা পড়ে চলে যাবে, সেটা হবে না। এবারে তুমি আমায় বলো যে আমি যেটা বোঝাচ্ছি সেইখানে বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। আমি 10 বারের বদলে 20 বার বলি। এটা মানে ঋত্বিকার জন্য কথাটা শুধু প্রযোজ্য না, সবাইয়ের জন্য বলছে। এই অনুভব, তোর কি অসুবিধা আছে বল। না সেরকম কিছু অসুবিধা নেই। হ্যাঁ, তোর তো কোনো কিছুতেই কোনোদিন অসুবিধা থাকে না। হ্যাঁ। হ্যাঁ। স্যার হ্যাঁ বলো। বলছি স্টেট ফাংশনটা আরেকবার বলে দিলে ভালো। স্টেট ফাংশনটা, তাই তো? হ্যাঁ। চলো। আচ্ছা, ও একটা স্টেট ফাংশন, তুমি কে বললে এটা? আমি চন্দ্রিমা বলছি। চন্দ্রিমা বলছে। আচ্ছা, চন্দ্রিমা নতুন এসছে, ও স্টেট ফাংশন যেটা কথা, সেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা সেটা নিয়ে তাহলে একটু প্রথমে কথাবার্তা বলবো। আচ্ছা, সেটা একটা বোঝা গেল তাহলে। ওর যেটা প্রথম যে ডাউট সেটা হচ্ছে স্টেট প্রপার্টি, সেখান থেকে স্টেট ফাংশন, সেখান থেকে। হ্যালো কাকু, হ্যাঁ বল। বলছি আমি এখন একবার বেরিয়ে যাচ্ছি, আমাকে ডক্টর দেখাতে যেতে হবে তো একবার, মানে এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলে আসবো 9টার পরে জয়েন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো স্টেট প্রপার্টি, স্টেট ফাংশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এই রিলেটেড ওর কিছু ডাউটস আছে, সেই ডাউটস আমরা ক্লিয়ার করবো। আর কার কিছু অসুবিধা আছে কিনা বলো, এটা আমরা বলবো। এছাড়া আর কারো কিছু অসুবিধা আছে? হুম? কিছু অসুবিধা আছে? ওকে, আসছে। সৌর্যা বল, তোর তো কিছুই অসুবিধা থাকে না, ভালো করে পড়াশোনা করছিস না নাকি? কিছু বললি বলি অসুবিধা নাই। হুম? তোর দিদির কিন্তু থার্মোডাইনামিক্স অসুবিধা হতো, একটু ঠিক করে ভেবে বল থার্মোডাইনামিক্স কোনো প্রবলেম হচ্ছে কিনা।
অসুবিধা নেই। ভালো। স্বপ্নীলা, তোর কোনো প্রবলেম আছে? আমিও বলতে যাচ্ছিলাম স্টেট ফাংশনটা একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমরা এইটা নিয়ে তাহলে প্রথমে একটু ডিটেল আলোচনাটা করি। তাহলে আর এইটাই শুধু কারোর লোকের ডাউটস আছে, আর কোথাও কারো কিছু ডাউটস নাই তো আগের দিন পড়াশোনায়? আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে যে জিনিসটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে যে তুমি থার্মোডাইনামিক প্রপার্টি গুলোকে যখন দেখছো, প্রপার্টি কাকে বলে বলেছি আমরা? থার্মোডাইনামিক প্রপার্টি এইটা দু রকমের ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে তোর অ্যামাউন্টের উপরে নির্ভর করে কি করে না, তার মতো করে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি। আর এক রকম ক্লাসিফিকেশন হচ্ছে যে পাথ অফ ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করে কি করে না, তার মতো করে হচ্ছে তোমার স্টেট প্রপার্টি আর হচ্ছে পাথ প্রপার্টি। স্টেট প্রপার্টি আর এদিকে তোমার পাথ প্রপার্টি। স্টেট প্রপার্টি আর পাথ প্রপার্টি। আচ্ছা, এবারে ধরো তুমি একটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট তুমি বলে দিয়েছো। পরে গিভেন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট, মানে ইনিশিয়াল স্টেটটা আর ফাইনাল স্টেটটা কি বলে দিয়েছি আমি। পরে গিভেন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট, আর কে এলো লাস্ট? এক মিনিট, কে এলো একটু জয়েন করি, ওরা একটু পরে আসবে যে বলেছিল, একটু জয়েন করিয়ে নিচ্ছি আর কি। ত্রিশান থেকে বাংলা পড়তে গেছিলি নাকি ত্রিশান? হ্যাঁ স্যার, এই এলাম। ধর বেটা, এই বাংলা ইংরাজি আর তুই কিন্তু মেডিকেল দিবি, অঙ্ক, এগুলো হচ্ছে পরের প্রায়োরিটি। মানে প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে কোনো একটা মিনিট তুই কম্প্রোমাইজ করবি না। তারপরে অঙ্ক, তারপরে ইংরাজি বাংলা। ইংরাজি বাংলা হলো কি না হলো তাতে কিচ্ছু এসে গেল না। হ্যাঁ, ওই জন্য ওটার জন্য আমাকে কিছু রিকোয়েস্ট করবি না। বাংলা পড়তে যাচ্ছে, বাংলা যারা বেশি পড়তে যাবে তাদের আর জীবনে কিছু হবে না। বাংলা পরীক্ষার আগে 7 দিন পড়বি, করে যা হলো হলো, নম্বর কম পেলেও সই, বেশি হলেও সই। তুই কি করবি? বাংলা পড়ে কি দিগ্গজ হবি? না তুই বাংলা অনার্স পড়বি? বল, পড়বি? তোর অ্যাম্বিশনটা কি, তো টার্গেট থেকে তোকে ঠিক করতে হবে না? বাংলা পড়ে সময় নষ্ট করছে, এই কদিন আগে পরীক্ষা হয়েছে এখন গিয়ে বাংলা পড়তে যাচ্ছে। বাংলা পড়ে একদম সময় নষ্ট করতে যাবি না। ও যা বাংলা শিখেছিস ঢের শিখেছিস, তাহলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে সে বাংলা পড়তে যাচ্ছে। খ্যাপা কথা, কতবার বলবো এদের ছেলে, এদের জীবনে কিছু হবে না এটা বোঝা যায় আর কি। যে প্রায়োরিটি ঠিক করতে পারে তাদের জীবনে কিছু হয় নাকি? কিছুই হবে না। চলো যেটা বলছিলাম, দেখো ফর এ গিভেন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেজ, if change of a particular property does not depend on the path of transformation, then the property is called a স্টেট প্রপার্টি। তাহলে কোন একটা পার্টিকুলার প্রপার্টির জন্য পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে যদি এটা ডিপেন্ড না করে, মানে ফর এ গিভেন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেজ, if change of a particular property does not depend on the path of transformation, then this property, but then this property is called a state property. On the other hand, তো একই রকম করে for a given initial and final state, if change of a particular property depends on the path of transformation, then this property
is called a পাথ প্রপার্টি। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি একটা ইনিশিয়াল স্টেট এ বলে দিয়েছো, একটা ফাইনাল স্টেট তুমি বি বলে দিয়েছো, তাহলে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট পুরো ফিক্স করে দিয়েছো। এবারে এ থেকে বি একটা ট্রান্সফরমেশন ঘটছে, অর্থাৎ একটা প্রসেস হচ্ছে, তাহলে বিভিন্ন পাথে ধরো এটা হচ্ছে 1 নম্বর পাথে, এটা 2 নম্বর পাথে, এটা 3 নম্বর পাথে, এটা। এবার একটা পার্টিকুলার প্রপার্টি কনসিডার করলাম এক্স, হ্যাঁ, এই এক্স এর চেঞ্জটা 1 নম্বর পাথে, এক্স এর চেঞ্জটা 2 নম্বর পাথে, এক্স এর চেঞ্জটা 3 নম্বর পাথে, এরকম একাধিক যে পাথ আছে এগুলো যদি সমান হয় তখন আমি বলবো এক্স ইজ এ স্টেট প্রপার্টি, এইটা। আর ধরো ওয়াই একটা প্রপার্টি আমি নিলাম, কিন্তু 1 নম্বর পাথে ওয়াই এর চেঞ্জ, 2 নম্বর পাথে ওয়াই এর চেঞ্জ, 3 নম্বর পাথে ওয়াই এর চেঞ্জ, তার ইউজুয়ালি যদি আলাদা হয় এটা তখন আমি ওয়াই বলবো ওয়াই যে পাথ প্রপার্টি। মানে স্টেট প্রপার্টি গুলো পাথ অফ ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করবে না, কিন্তু পাথ প্রপার্টি গুলো স্টেট অফ ট্রান্সফরমেশন, পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এক মিনিট, আচ্ছা এবারে দেখো যে যখন তোমার এবারে এই যেটা হয় যে স্টেট প্রপার্টি গুলো পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে নির্ভর করছে না, এটা নির্ভর করছে শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট উপরে। সেই জন্য এই যে এক্স যদি তোমার এ হয়, মানে ধরো মানে চেঞ্জ অফ এ স্টেট প্রপার্টি, চেঞ্জ অফ এ স্টেট প্রপার্টি, সেটা কি হবে না, যদি ডেল্টা এক্স বলো ধরো, সেটা সবসময় না এই ফাইনাল স্টেটে এক্স এর ভ্যালু আর ইনিশিয়াল স্টেটের এক্স এর ভ্যালু, তার ডিফারেন্স দিয়েই তুমি হচ্ছে চেঞ্জ অফ স্টেট প্রপার্টি বের করে ফেলতে পারবে, এইটা। কিন্তু পাথ প্রপার্টির ক্ষেত্রে তুমি এইরকম ভাবে লিখতে পারবে না। তার মানে তোমার যদি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটাকে ফিক্স করে দেওয়া হয়, তাহলে স্টেট প্রপার্টি, ধরো কোন একটা স্টেট প্রপার্টি যদি এক্স হয়, তাহলে তার চেঞ্জ তো সবসময়ই সমান, তুমি কোন পাথে গেছো তার উপরে কোন রকম ভাবে নির্ভর করছে না। আচ্ছা আচ্ছা, এবারে ধরো তোমাকে এক্সপেরিমেন্টালি বের করতে বলা হলো কোন একটা পার্টিকুলার প্রপার্টি দিয়ে, এক্সপেরিমেন্টালি একদম, মানে এটা থিওরিটিক্যালি নয় বা অঙ্ক কষে নয়, এক্সপেরিমেন্টালি তোমাকে পরীক্ষা করে জাস্ট দেখতে বলা হলো, দেখো তো বাবু এই প্রপার্টিটা স্টেট প্রপার্টি না পাথ প্রপার্টি। এবার তুমি কি করবে, তুমি দুটো পাথ খোঁজার চেষ্টা করবে যেখানে প্রপার্টির চেঞ্জগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যদি অ্যাটলিস্ট দুটো পাথ তুমি পেয়ে যাও যে পাথে প্রপার্টির চেঞ্জটা আলাদা হয়ে যাচ্ছে, তুমি বলে দিলে তো পাথ প্রপার্টি, তোমার পাথের উপরে ডিপেন্ড করে গেছে, দুটো ডিফারেন্ট পাথে প্রপার্টিটা আলাদা হয়ে গেছে, এটা। তাহলে একটা প্রপার্টি পাথ প্রপার্টি কিনা এটা বলা কিন্তু অনেক সহজ, কিন্তু কোন একটা পার্টিকুলার প্রপার্টি স্টেট প্রপার্টি কিনা এটা কিন্তু বলা তোমার এক্সট্রিমলি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ ধরো তুমি দুটো বা তিনটে পাথ কনসিডার করলে, ধরো কোন একটা পার্টিকুলার প্রপার্টি, যে প্রপার্টির চেঞ্জটা হচ্ছে তিনটে পাথে সমান হয়েছে, আর তিনটে পাথে সমান হয়েছে মানে সেটা পাথের উপর ডিপেন্ড করবেই না, এটা কিন্তু আমি বলতে পারি না। হ্যাঁ, এমন হতেই পারে যে তিনটে পাথ পর্যন্ত চেঞ্জ হলো না, 4 নম্বর পাথে গিয়ে প্রপার্টিটা পাল্টে গেল, বা 100টা পাথে তুমি ট্রান্সফরমেশনটাকে করে দেখেছো প্রত্যেক ক্ষেত্রে একই হয়েছে, 101 নম্বর পাথে চেঞ্জ হয়ে যাবে না, তোমায় কে বলেছে? চেঞ্জ হতেই পারে। সেই জন্যে এক্সপেরিমেন্ট করে তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে কোন একটা পার্টিকুলার প্রপার্টি স্টেট প্রপার্টি কি না। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে উই ক্যানট সে উইথ গ্যারেন্টি whether a property is a state property by doing experiment. এক্সপেরিমেন্ট করে কোন একটা পার্টিকুলার প্রপার্টি স্টেট প্রপার্টি কিনা এটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি, উপায়টা কি?
আর উপায়টা হচ্ছে যে বলা হচ্ছে যে একটা ধরো একটা থার্মোডাইনামিক প্রপার্টি আছে, একটা থার্মোডাইনামিক প্রপার্টি তুমি নিলে, ধরো একটা থার্মোডাইনামিক প্রপার্টি, এইটা এইটা হচ্ছে ক্যান বি এক্সপ্রেস বাই এ ম্যাথামেটিক্যাল ফাংশন। তাহলে একটা একটা থার্মোডাইনামিক প্রপার্টি একটা ম্যাথামেটিক্যাল ফাংশন হিসেবে তুমি লিখতে পারবে। এবারে যদি এমন হয় যে ইফ দিস mathematical function is a state function, then the corresponding property will be a state property. তাহলে তোমাকে থার্মোডাইনামিক প্রপার্টি সেটা স্টেট প্রপার্টি কিনা বলতে গেলে থার্মোডাইনামিক প্রপার্টি একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মতো করে লিখতে হবে, দেখতে হবে সেই ফাংশনটা স্টেট ফাংশন কিনা। যদি স্টেট ফাংশন হয় তাহলে করসপন্ডিং প্রপার্টিটা হচ্ছে স্টেট প্রপার্টি হবে। আর এবারে হচ্ছে যে এই ফাংশনটা স্টেট ফাংশন কিন্তু তুমি বুঝবে কি করে? তাহলে ইফ জেড বি এ স্টেট ফাংশন, then dz must be an exact differential. If z be a state function, then dz must be an exact differential. যদি z একটা স্টেট ফাংশন না তাহলে dz টা একটা তোমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে একটা প্রপার্টি স্টেট প্রপার্টি কিনা সেটাকে বোঝার জন্য সেই প্রপার্টির একটা ম্যাথামেটিক্যাল ফাংশন দিয়ে রিপ্লেস করতে হবে, যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা স্টেট ফাংশন কিনা দেখাতে হবে, আর একটা ম্যাথামেটিক্যাল ফাংশন স্টেট ফাংশন কিনা সেটা দেখানোর জন্য ওটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল কিনা সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এতখানি স্টেপ তোমাকে এগোতে হচ্ছে। একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো তুমি এখানেই, আচ্ছা এখানেই তোমার এক্সাম্পলটা দিচ্ছি। ধরো ধরো ফর আইডিয়াল গ্যাস, তুমি পিটাকে লিখতে পারো কত, ইনএক্টিভ বাই ভি হিসেবে এটা লিখতে পারো। তাহলে পিটা হচ্ছে মানে পিভি ইকুয়াল টু এনআরটি, বা আইডিয়াল গ্যাস পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। তাহলে এবারে এইখান থেকে দেখো তুমি লিখতে পারো পিটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম ফর এ ক্লোজ সিস্টেম, যেখানে হায়ার এন ইজ কনস্ট্যান্ট। ক্লোজ সিস্টেমের জন্য নাম্বার অফ মোল কনস্ট্যান্ট হবে, ক্লোজ সিস্টেমের জন্য প্রেসারটা যে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। দেখো এই যে প্রেসারটা যে ফাংশন অফ টেম্পারেচার ভলিউম হিসেবে তুমি লিখতে পারবে। অথবা এখানে ধরো ভিটাকে যদি কেউ এনআরটি বাই পি হিসেবে লিখতো, তাহলে সেখান থেকে লিখতে পারো ভিটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার ফর এ ক্লোজ সিস্টেম হোয়ার এন ইজ কনস্ট্যান্ট। দেখো পিটাকে টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে লিখতে পারলে, ভলিউমটাকে টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবে লিখতে পারলে, বা কেউ চাইলে টিটাকে লিখতে পারে পিভি বাই এনআর, সেখান থেকে টিটাকে চাইলে যে ফাংশন অফ প্রেসার এবং ভলিউম লিখতে পারে ফর এ ক্লোজ সিস্টেম হোয়ার নাম্বার অফ মোলস এন ইজ কনস্ট্যান্ট। দেখো একটা এই যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এরা সব থার্মোডাইনামিক প্রপার্টিগুলো, তাদেরকে তুমি ম্যাথামেটিক্যাল ফাংশন কি লিখছো। ঠিক আছে, তাহলে একটা মানে তোমার যেটা থার্মোডাইনামিক প্রপার্টি তাকে যে ম্যাথামেটিক্যাল ফাংশন দিয়ে লিখতে পারা যায় সেটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা তার আগে একটুখানি কথা বলে নিই, সেটা হচ্ছে কি তোমরা এই যে মানে ডেরিভেটিভ এই জিনিসপত্র কি পড়েছো? মানে তোমাদের ধরো ম্যাথে তো ডেরিভেটিভ আছে, ফিজিক্সের যে ফার্স্ট বা সেকেন্ড চ্যাপ্টারে সেখানে তো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেওয়ার কথা ছিল আর কি, সেগুলো কি সবার হয়েছে? মানে আমার ছাত্রদের ক্ষেত্রে মানে অবভিয়াসলি যারা অফলাইনে পড়েছে তাদেরকে আমি ম্যাথামেটিক্সগুলো করিয়ে দিয়েছিলাম, তারা জানে। কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি, সৌর্যা আর আমাদের মন্ডল নামটা শুধু ভুলে যাই, আর হচ্ছে যে নতুন তুই তোর নামটা কি যেন বললি, চন্দ্রমা, হ্যাঁ চন্দ্রিমা, তোরা তিনজন বল তোদের কি অঙ্কের ডেরিভেটিভ হয়েছে? হ্যাঁ স্যার,
হ্যাঁ বল হ্যাঁ কি স্যার হয়েছে। হচ্ছে? আচ্ছা মানে হয়েছে, সবাই হয়েছে, তিনজনেরই হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ তোমরা জানো, আচ্ছা ভালো। তাহলে দেখো এবারে আমার এখানে যেটা লাগবে এটা যে মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন নিয়ে কথাবার্তা হচ্ছে। ধরো আমি এরকম বললাম, আমি বললাম যে লেট জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এটা জেডটা ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এমনি ওয়াই ইকুয়াল টু এফ এক্স এগুলো তোমরা জানো যে ওয়াইটা এক্স এর ফাংশন। এবারে এমন হতেই পারে যে জেড যেটা এক্স এবং ওয়াই দুজনের ফাংশন, যেমন ধরো প্রেসারটা টেম্পারেচার ভলিউমের ফাংশন, ভলিউমটা টেম্পারেচার প্রেসারের ফাংশন, তোমার জেডটাই যে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এইটা এটা আমি বললাম, ঠিক আছে। লেট জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে তোমার এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা স্বাধীন চলরাশি। আর এক্স ওয়াই এর উপরে জেড যেহেতু নির্ভর করে, জেড ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা এবারে তুমি এর যে ডেরিভেটিভটা ডিজেড তুমি লিখলে, এই এটা যে ডিজেড লেখা হলো ডিজেড, এই ডিজেডটাকে কি করে লেখা যায়? জেড জেড যে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই হয় সেটাকে তুমি লেখো ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডিওয়াই। আচ্ছা তাহলে আমি দেখো যখন জেড এর চেঞ্জটাকে দেখছি, আচ্ছা তুমি খেয়াল করো, মানে যারা অঙ্কটা সম্বন্ধে এখন অত ভালো করে জানো না তাদের জন্য বলছি, তাহলে ওয়াই যদি এজ এ ফাংশন অফ এক্স হতো এইটা, তাহলে ডিওয়াইটা তুমি কি লিখতে? ডিওয়াইটা লিখতে তুমি হচ্ছে ডেল মানে মানে আচ্ছা অন্যভাবে বলি, আচ্ছা দেখো তুমি এখানে ওয়াই এর চেঞ্জ কতটা তুমি কি করে দেখতে? না ওয়াই এর চেঞ্জটাকে দেখতে গেলে তোমাকে যেটা করতে হয়, ধরো আমি যদি ফাইনাইট চেঞ্জে বলি ওয়াই এর চেঞ্জটা হচ্ছে এই ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, এটা বেসিক্যালি একে বলা হয় তোমার রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ প্রতি একক এক্স চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ যেটা সেটা ডিওয়াই দিয়ে, তাকে যদি তুমি এক্স এর যে চেঞ্জটা সেটা দিয়ে যদি গুণ করে দাও তবে ওয়াই এর চেঞ্জটা তুমি পাবে। তাহলে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, ডেল্টা ওয়াই হচ্ছে ডিইউ বাই ডিএক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। এইটা তার মানে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ প্রতি একক এক্স এর চেঞ্জ এখানে ওয়াই এর চেঞ্জ কত। এবার এক্স এর চেঞ্জ যদি ডেল্টা এক্স হয় তাহলে সেখান থেকে তুমি ওয়াই এর চেঞ্জটাকে পেয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে তুমি এইরকম ভাবে লিখবে। আচ্ছা এবারে এইখানে দেখো এই যে ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াইটা মানে হচ্ছে প্রতি একক এক্স এর চেঞ্জের জন্য জেড এর চেঞ্জ কত যখন ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, আর ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স মানে প্রতি একক ওয়াই এর চেঞ্জের জন্য জেড এর চেঞ্জ কতটা হচ্ছে যখন এক্সটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে দেখো কি বলছি এখানে, এই ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এটাকে অনেক সময় বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। আর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে নর্মাল ডেরিভেটিভ হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই এজ কনস্ট্যান্ট। এইটা জাস্ট ফিজিক্যালি মানে হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স when y is kept constant, when y is kept constant, মানে ওয়াইটাকে আমি পাল্টাচ্ছি না, ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে প্রতি একক এক্স এর চেঞ্জের জন্য কি জেড এর চেঞ্জ দেখা যাচ্ছে সেটা ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই এরকম করে তুমি লিখছো। এটা ঠিক আছে। তাহলে মানে এটাকে এমনিতে বলা হবে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে যখন সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তখন নর্মাল ডেরিভেটিভ ডিওয়াই দিয়ে, আর যখন তোমার জেডটা এক্স এবং ওয়াই এর ফাংশন হবে তাহলে ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে এক্স এর রেসপেক্টে কি চেঞ্জটা হচ্ছে তুমি দেখলে, এটা তখন পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই এজ কনস্ট্যান্ট। এটাকে তুমি জাস্ট ফিজিক্যালি বলতে পারো রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স when ওয়াই ইজ কেপ্ট কনস্ট্যান্ট। ঠিক আচ্ছা তাহলে এই যে পুরো জিনিসটা তাহলে এটা কি হবে,
এটা হচ্ছে বেসিক্যালি টোটাল চেঞ্জ ইন জেড when x changes from x to x plus dx keeping y as কনস্ট্যান্ট। তাহলে কি হলো, y কে কনস্ট্যান্ট রেখে প্রতি একক x এর চেঞ্জের জন্য z এর চেঞ্জ দেওয়া হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট y। তাকে তুমি dx দিয়ে গুণ করলো, যদি তুমি যদি x থেকে x প্লাস dx হয়, অর্থাৎ x এর পরিবর্তে dx হয়, তাহলে এই প্রথম যেটা পার্টটা হলো সেটা টোটাল চেঞ্জ ইন জেড হোয়েন x চেঞ্জেস ফ্রম x টু x প্লাস dx কিপিং y অ্যাট কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্টটা। আর এই পরের পার্টটা কি, দেখো এই যে পরের পার্টটা আমি পরের পাতায় লিখছি। দেখো প্রথমে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স যখন তুমি করবে, এটা হচ্ছে নর্মালি বলা হবে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই হোয়েন এক্স ইজ কেপ্ট কনস্ট্যান্ট। পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই হোয়েন এক্স ইজ কেপ্ট কনস্ট্যান্ট। এইটাকে তুমি বলতে পারো যে ফিজিক্যালি, অর এটা হচ্ছে তোমার বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ জেড পার ইউনিট চেঞ্জ অফ ওয়াই হোয়েন এক্স ইজ কেপ্ট কনস্ট্যান্ট। এটা তাহলে এবারে যদি তুমি ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডিওয়াইটা করে, এটা কি হবে, এটা হচ্ছে তোমার টোটাল চেঞ্জ অফ জেড when y changes from y to y plus dy keeping x as constant। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে এবারে তাহলে এই প্রথমটা হচ্ছে জাস্ট y কে কনস্ট্যান্ট রেখে x এর চেঞ্জ করার জন্য কি চেঞ্জ হলো, আর পরেরটা হচ্ছে x কে কনস্ট্যান্ট রেখে y কে চেঞ্জ করার জন্য কি চেঞ্জ হলো। এবার দুটোকে যোগ করলে টোটাল চেঞ্জ ইন জেড পেয়ে যাবে তুমি। তা ডিজেডটা হচ্ছে তোমার টোটাল চেঞ্জ ইন জেড, টোটাল চেঞ্জ ইন জেড। তাহলে জেড এর চেঞ্জটা দু জায়গা থেকে আসতে পারে, একটা হচ্ছে এক্স এর চেঞ্জের জন্য আসতে পারে, ওয়াই এর চেঞ্জের জন্য আসতে পারে। তাহলে এক্স এর চেঞ্জের জন্য কি চেঞ্জ হলো আর ওয়াই এর চেঞ্জের জন্য কি চেঞ্জ হলো, এটাকে দুটোকে যোগ করলে তোমার জেড এর চেঞ্জটা তুমি পেয়ে যাবে। এটা আমি এরকম করে মজা করে এক্সাম্পল দিই, যে ধরো কোন একটা কারখানার প্রোডাকশন, সেটা ধরো ওয়ার্কিং আওয়ার এবং নাম্বার অফ ওয়ার্কার্স তার উপরে নির্ভর করছে। তাহলে এক্সটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার, ওয়াইটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, আর জেডটা হচ্ছে তোমার কারখানার প্রোডাকশনটা। তো প্রোডাকশনটা দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করলো, যে ওয়ার্কার কতগুলো আছে আর টোটাল ওয়ার্কিং আওয়ারটা কতটা আছে এইটা। আর এবারে তুমি যখন কোন একটা কারখানার প্রোডাকশনের চেঞ্জ বা প্রোডাকশনটাকে চেঞ্জ করতে চাইছো, তখন তুমি একটা হতে পারে যে ওয়ার্কিং আওয়ারটাকে ফিক্স রেখে ওয়ার্কারের সংখ্যা পাল্টায় তুমি প্রোডাকশনটাকে বাড়াতে পারো। আবার আরেকটা হতে পারে যে ওয়ার্কারের সংখ্যা ফিক্স থেকে ওয়ার্কিং আওয়ারটা চেঞ্জ করে তুমি প্রোডাকশনটাকে বাড়াতে পারো। এবারে এই পুজোর সময় যদি একটা টেলারিং শপে টোটাল তোমার যে প্রোডাকশনটা তোমাকে অনেকটা বাড়াতে হচ্ছে, তখন যেমন ম্যান পাওয়ারও তোমাকে ইনক্রিজ করতে হচ্ছে, তখন ওয়ার্কিং আওয়ারটা বা তোমাকে যেটা করে ওভার টাইমও তোমাকে দিতে হচ্ছে আর কি। তাহলে প্রথম পার্টটা হচ্ছে দেখো, এই যে যদি ম্যান পাওয়ারটা চেঞ্জ করার জন্য তোমার যে যেটা চেঞ্জ হলো, প্রোডাকশনের চেঞ্জ হলো সেইটা। সেকেন্ড পার্টটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার চেঞ্জ করার জন্য প্রোডাকশনের যে চেঞ্জটা হলো সেটা হচ্ছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে তুমি টোটাল জেডের চেঞ্জটাকে পেয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিজেডটাকে যে এইরকম ভাবে লেখা, এটা কি পরিষ্কার হয়েছে তোমার? ঠিক আছে, মানে হ্যাঁ স্যার। এটা কি পরিষ্কার সবাই? তো একদম ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, কিন্তু অঙ্কটা তোমার যদি মাথাতে নাও থাকে তাহলে ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারলে কিনা। ঠিক আছে, এটা হয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এইটাকে দেখো, এইটাকে লোকে লিখছে কিরকম ভাবে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এইরকম ভাবে লেখা হলো, যেখানে এমটা কি ডেল জেড বাই ডেল এক্স এট কনস্ট্যান্ট ওয়াই, এটা হচ্ছে তোমার এম, আর
ডেল জেড বাই ডেল ওয়াই এর কনস্ট্যান্ট এক্সটা কত, সেটা হচ্ছে তোমার এন, এটা হচ্ছে তোমার এন। তার মানে কি এই যে যেটা তুমি ফিজিক্যালি লিখলে সেটাকেই জাস্ট লিখছো ডিজেড সমান এম ডিএস প্লাস এন ডিওয়াই, এইরকম ভাবে তুমি লিখতে পারছো, যেখানে এমটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, আর এনটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স। এটা হলো, তাহলে দেখো প্রথমে জেডটা যে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই হলো, যেখানে ডিজেডটাকে তুমি এম ডিএস প্লাস এন ডিওয়াই ফর্মে লিখতে পারো। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে তুমি এরকম একটা কোয়ান্টিটির কথা বলছো, ডেল এম বাই ডেল ওয়াই এইটা বলছো, এবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, মানে এক্স কে কনস্ট্যান্ট রাখছো। এর মানে কি ডেল ডেল ওয়াই, এমটা কত ছিল, এমটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ছিল। দেখো এখানে এমটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ছিল, সেটাকে বসালে এটা আবার এক্সটা কনস্ট্যান্ট থাকছে, মানে এমটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, তাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে তুমি এইভাবে লেখো ডেল টু জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, এইরকম ভাবে লিখতে হয় এটা। মানে এটা এই যে ডান দিকে যেটা আছে অর্থাৎ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা আগে, তারপরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। আচ্ছা এবারে তুমি ডেল এন বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই এই জিনিসটাকে দেখো, ডেল ডেল এক্স হলো এনটা কত, এনটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, বাইরে অ্যাট কনস্ট্যান্ট ওয়াইটা আছে। তাহলে এখানে জেড কে প্রথমে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ এক্স এর কনস্ট্যান্ট রেখে যেটা হলো, সেটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ওয়াই কে কনস্ট্যান্ট রেখে সেটা হয়ে যাচ্ছে কত, ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এইরকম ভাবে লিখবে। তার মানে জেড এর ভেরিয়েশনটা বা জেড এর ডেরিভেটিভ প্রথমে এক্স এর রেসপেক্টে পরে ওয়াই এর রেসপেক্টে, আর এটাই হচ্ছে প্রথমে ওয়াই এর রেসপেক্টে পরে এক্স এর রেসপেক্টে। এইটা মানে যেটা আমি বললাম তোমাকে, ধরো এরকম আমি বললাম যে দুটো অপারেশন আছে, তোমাকে বললাম তুমি ডান দিকে 5 হাত যাও করে বাঁ দিকে ঘোরো, ডান দিকে 5 হাত যাও করে বাঁ দিকে ঘোরো, তোমার একটা ওরিয়েন্টেশন হলো। আর তার বদলে আমি প্রথমেই বললাম যে বাঁ দিকে ঘোরো তারপর ডান দিকে 5 হাত যাও। দেখো তুমি দুজনের ক্ষেত্রে একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছ, তাহলে প্রথমে ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন, আর প্রথমে রোটেশন ফলোড বাই ট্রান্সলেশন, তোমার আলটিমেটলি একই জায়গায় গিয়ে পৌঁছালো। সব ক্ষেত্রে সেটা নাই হতে পারে, ঠিক আছে। এটা তার মানে দুটো অপারেশন হচ্ছে, সে দুটো অপারেশনের অর্ডারটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়। তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা করে তারপরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, আরেকবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে তারপরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে। তাহলে তুমি প্রথমে মোজা পরলে তারপর জুতো পরলে, আর প্রথমে জুতো পরলে তারপরে মোজা পরলে, দুটো কি এক এফেক্ট? এক এফেক্ট নয়, তাই তো। মোজা প্রথমে পরে তারপর জুতো পরতে হয়, প্রথমে জুতো পরে তারপর তার উপরে কি মোজা পরা যায়? তাহলে কি, তাহলে যখন আমি বললাম যে তোমার ওই ডান দিকে 5 হাত গিয়ে তারপর বাঁ দিকে ঘোরো, আর প্রথমে বাঁ দিকে ঘোরো তারপর ডান দিকে 5 হাত যাও, যেমন একই জায়গায় গিয়ে তুমি শেষ করবে, ঠিক একই রকম করে যদি তোমাকে বলা হয় প্রথমে মোজা পরে তারপর জুতো পরো একটা কাজ, তারপরে বললো প্রথমে জুতো পরে তারপর মোজা পরো আর একটা কাজ, দুটো কিন্তু তোমার একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে না, ঠিক আছে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে এই যে অর্ডার অফ অপারেশনটা, মানে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, প্রথমে ওয়াই এর রেসপেক্টে, তারপরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, আর প্রথমে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ তারপরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, সবসময় যে সমান হবে এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। মানে তুমি একটা রুটি করছো, প্রথমে নরম আটাটাকে নিয়ে তুমি মেখে টেকে বেলে টেলে তারপরে তুমি জাস্ট পোড়াও, আর প্রথমেই আটাটাকে পুড়িয়ে তারপর তুমি মানে বেলার চেষ্টা করো, দুটো তো একই এফেক্ট হবে না। যদি একই হয় তার মানে যদি এমন হতো যে এইটা যদি ইফ ডেল টু জেড বাই ডেল ওয়াই ডেল এক্স এইটা ইকুয়াল টু ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, then we say that Euler's reciprocity principle is obeyed। তো এইটা যদি হয় তাহলে আমি বলবো কি না অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবেড হয়েছে, এইটা। আর যারা এক্সাক্ট ডিফারেন্সিয়াল তাদের ক্ষেত্রে হচ্ছে এই অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবেড হয়, এইটা বুঝছো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবেড হয়েছে। আর ফাইনাল একটা জিনিস দেখো, ধরো ধরো আমার ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এক্স এর ভ্যালু x1, ওয়াই এর ভ্যালু y1, ফাইনাল স্টেটটা এক্স এর ভ্যালু x2, ওয়াই এর ভ্যালু y2। তাহলে একটা ইনিশিয়াল স্টেটে
এক্স এর ভ্যালু x1, y এর ভ্যালু y1, ফাইনাল স্টেটে x এর ভ্যালু x2, y এর ভ্যালু ধরো y2। এবারে এইখান থেকে তুমি একটা ট্রান্সফরমেশনটা করছো যেখানে জেড এর যে চেঞ্জটা ফর দ্য ফরওয়ার্ড প্রসেস তুমি দেখতে চাইছো। এটা তাহলে দেখো এই ফরওয়ার্ড প্রসেসে জেড এর চেঞ্জটা কি হবে না, এটা হচ্ছে জেড অ্যাট ফাইনাল স্টেট অর্থাৎ z2 মাইনাস z1। এইটা তার মানে জেড এর ভ্যালুটা যখন x এর ভ্যালু x2, y এর ভ্যালু y2 মাইনাস জেড এর ভ্যালুটা যখন x এর ভ্যালু x1, y এর ভ্যালু y1। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে তোমার জেড এর চেঞ্জ। কারণ যে কোনো এটা স্টেট ফাংশন, তাহলে তার চেঞ্জ তো সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। তাহলে ফাইনালি জেড এর ভ্যালু মাইনাস ইনিশিয়ালি জেড এর ভ্যালু। হ্যাঁ, তাহলে ফাইনালি জেড এর ভ্যালুটা হচ্ছে x2, y2 এর উপর ডিপেন্ড করছে, ইনিশিয়ালি জেড এর ভ্যালুটা x1, y1 এর উপর ডিপেন্ড করছে। এখানে 2টা তুমি লিখতে পারো, এখানে 2, এখানে 1 আছে। আর এবারে তুমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে এসো, ব্যাকওয়ার্ডে চলে এসো, মানে যেখান থেকে স্টার্ট করেছিল আবার পরে এতে ফিরে এসো। তাহলে এই ব্যাকওয়ার্ডের জন্য যদি জেড এর চেঞ্জটা ডেল্টা জেড বি বলা হয়, তাহলে ডেল্টা জেড বিটা কত হবে? এটা হচ্ছে z1 মাইনাস z2 অর্থাৎ z1 যেটা বেসিক্যালি x1 y1 এর ফাংশন মাইনাস z2 যেটা কিনা x2 y2 এর ফাংশন। কারণ ব্যাকওয়ার্ড প্রসেসের জন্য এটা হচ্ছে ফাইনাল স্টেট, এটা ইনিশিয়াল স্টেট। এটা আর এবারে এই পুরো সাইকেলটার জন্য যখন জেড এর চেঞ্জ তুমি ক্যালকুলেট করবে সেটা কি হবে? ফরওয়ার্ড প্রসেসে জেড এর চেঞ্জ প্লাস ব্যাকওয়ার্ড প্রসেসে জেড এর চেঞ্জ। এটা কত হয়ে যাচ্ছে? z2 মাইনাস z1 প্লাস z1 মাইনাস z2, এটা বেসিক্যালি তোমার হয়ে গেল 0। এটা হচ্ছে 0। তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেডটা সেটা হয়ে যাচ্ছে তোমার 0। তাহলে দেখো, তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই যে জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই উইল said to be a state function if dz is an exact differential। আর এবারে dz will be an exact differential if এক নম্বর হচ্ছে dz-টাকে তুমি mdx প্লাস ndy ফর্মে লিখতে পারছো, যেখানে mটা হচ্ছে del z বাই del x at constant y and nটা হচ্ছে del z বাই del y at constant x। এটা হলো 2 নম্বর হচ্ছে del to z by del y del x should be equal to del to z by del x del y, that is Euler's reciprocity principle is obeyed। আর 3 নম্বর হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ dz ইকুয়াল টু 0। এটা তাহলে এই তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হলে তখন dz কে বলা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল আর z টাকে বলা হবে তোমার স্টেট ফাংশন। তাহলে ম্যাথমেটিক্যালি স্টেট ফাংশন এবং এক্সাক্ট ডিফারেন্সিয়াল এইটা কি বুঝতে পারলে? কোনো অসুবিধা হলো? কি কিছু অসুবিধা হয়েছে? না স্যার। সব বুঝতে পেরেছো তো? আচ্ছা, একটা পার্টিকুলার এক্সাম্পল এর তবে এরকম কোশ্চেনটা বলা হচ্ছে যে বললাম তো শো দ্যাট pressure of an ideal gas is a state property। এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সো দ্যাট প্রেসার অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ এ স্টেট প্রপার্টি। আর তুমি কি করে করবে? দেখো, ফর আইডিয়াল গ্যাস, দেখো কিভাবে করছি। দেখো, ফর আইডিয়াল গ্যাস পিটাকে লিখতে পারো কি এনআরটি বাই ভি। এইটা পিটা হচ্ছে এনআরটি বাই ভি, তার মানে ক্লিয়ারলি পিটা অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম পরে
ক্লোজ সিস্টেম, একটা ক্লোজ সিস্টেমের জন্য এনটা কিন্তু কনস্ট্যান্ট হবে, তো প্রেশারটা যে ফাংশন অফ টেম্পারেচার আর ভলিউম হলো এইটা। তাহলে পিটা হচ্ছে তোমার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার আর ভলিউম। আচ্ছা এবারে দেখো, আচ্ছা উই ক্যান রাইট ডিপিটা হচ্ছে এম ডিটি প্লাস, বা অন্যভাবে এইভাবে লিখে দিই, তুমি ডিপিটাকে লিখতে পারো ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। এটা এটা তুমি সবসময় লিখতেই পারো, যেখানে যেখানে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটা কি, দেখো তোমার যদি পিটা হচ্ছে এনআরটি বাই ভি হয়, তুমি কি করছো, পিকে টি এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করছো। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করা মানে কি, জাস্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, বাকি যারা আছে তারা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে। তার মানে এন আর ভি তারা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে। তুমি তাহলে পিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয়, এন আর বাই ভি হয়। এটা ঠিক আছে, এন আর বাই ভি হলো, মানে পার্সিয়াল ডেরিভেটিভটা হচ্ছে একদম নর্মাল ডেরিভেটিভের মতো, শুধু তোমার যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেই শুধুমাত্র ভেরিয়েবল, আর বাকিগুলো তোমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে। প্রথম কথা হচ্ছে দেখো, এন আর তো কনস্ট্যান্ট ছিল ক্লোজ সিস্টেমের জন্য, পরে ক্লোজ সিস্টেম যেখানে তোমার এনটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এনটা কনস্ট্যান্ট, তাহলে এন কনস্ট্যান্ট, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাহলে পিটা তো টেম্পারেচার ভলিউমের ফাংশন। এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো যখন, বা বলে পার্সিয়াল ডেরিভেটিভ, যখন ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রেখে দিয়েছো, তখন এখানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে টিটা 1 হয়ে যাবে, তাহলে এন আর বাই ভি যেমন পড়ে আছে তোমার পড়ে থাকবে। তাহলে এখানে ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট থিটা ইজ নাথিং বাট এন আর বাই ভি। আর ডেল পি বাই ডেল ভি আর কনস্ট্যান্ট থিটা কি, এইটা অ্যান ডেল পি বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি মাইনাস এন আর টি বাই ভি স্কোয়ার। কারণ পিটা আছে এন আর টি বাই ভি, তুমি জাস্ট টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছো, মানে এন আর টি কনস্ট্যান্ট রয়ে গেছে, 1 বাই ভি এর ডেরিভেটিভ করলে -1 বাই ভি স্কোয়ার হয়, এবং এটা হয়ে গেল মাইনাস এন আর টি বাই ভি স্কোয়ার। এটা হলো, তাহলে দেখো আমি জাস্ট এইরকম ভাবে ডিপিটাকে এই এম ডিটি প্লাস এম ডিপি এইরকম ভাবে লিখতে পারছি, যেখানে ডেল পি বাই ডেল টিতে কত আর ডেল পি বাই ডেল ভিটা কত তুমি পেয়ে গেছে। আচ্ছা এবারে দেখো নাও, ডেল টু পি বাই ডেল ভি ডেল টি মানে কি, ডেল ভি অফ ডেল পি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি, এইটা কনস্ট্যান্ট টি, এইটা কিন্তু শর্টহ্যান্ড নোটেশন এইরকম ভাবে লেখা হয়, মানে পি কে প্রথমে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভি কে কনস্ট্যান্ট রেখে, যেটা হবে তাকে আবার ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে টি কে কনস্ট্যান্ট রেখে। এটা কত হলো, ডেল ভি হলো। ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভিটা কত অলরেডি লেখা আছে, এন আর বাই ভি। এইটা যখন তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট তখন তোমাকে করতে হবে, তাহলে এটা কত হবে, এটা মাইনাস এন আর বাই ভি স্কোয়ার হয়ে গেল এটা। আচ্ছা আবার এখানে দেখো এগেন ডেল টু পি বাই আমি ডেল টি ডেল ভি করছি, তাহলে কি এটা, ডেল টি অফ ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আর কনস্ট্যান্ট ভি। ডেল টি ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, দেখো ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা কত, মাইনাস এন আর টি বাই ভি স্কোয়ার, কারণ ভিটা কনস্ট্যান্ট, এটা কত হবে তাহলে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে মানে মাইনাস এন আর বাই ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, এইটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 1 and 2 it is clear that from equations 1 and 2 it is clear that কি del to p by del v del t equal to del to p by del t del v দুটো সমান, তার মানে it obeys, এইটুকু দেখালেই চলবে, it obeys Euler's reciprocity principle। Euler's reciprocity principle ওবে করছে, সেখানে কি হবে, তাহলে hence Euler's reciprocity principle যদি ওবে করে কি হয়ে গেল,
ইট ওবেজ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, সরি কোথায় গেল, ইট ওবেজ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, এটা ইট ওবেজ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তার মানে কি দাঁড়াবে এখান থেকে, তার মানে ডিপি ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তার মানে পি ইজ এ স্টেট ফাংশন। পি যদি স্টেট ফাংশন হয় তাহলে দেন ফর আইডিয়াল গ্যাস প্রেশার ইজ এ স্টেট প্রপার্টি। তো তাকে যে প্রেশারটা স্টেট প্রপার্টি ম্যাথামেটিক্যালি কেমন করে দেখালে বুঝতে পারলে, এই যে ডেল টু পি বাই ডেল ভি ডেল টি আর ডেল টু পি বাই ডেল টি ডেল ভি, অর্থাৎ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবেট হচ্ছে কিনা দেখতে হবে। যদি অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবেট হয়ে যায়, ডিপিটা এক্সাক্ট ডিফারেন্স হলে যখন প্রেশারটা তোমার স্টেট ফাংশন হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে যে প্রেশারটা এখানে ম্যাথামেটিক্যাল ফাংশন বা স্টেট ফাংশন, তাহলে করসপন্ডিং প্রপার্টিটা হচ্ছে প্রেশার, সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমার স্টেট প্রপার্টি হয়ে গেল। বোঝা গেল কেমন করে করলাম জিনিসটা, ঠিক আছে? বলছি তাহলে বুঝতে পারছো যে এই যে তোমরা যেটা প্রথমে যেটা জিজ্ঞেস করলে আর কি, যে স্যার স্টেট প্রপার্টি জিনিসটা কি বুঝলাম না, স্টেট প্রপার্টি, স্টেট ফাংশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এবং তুমি কেমন করে কোন একটা থার্মোডাইনামিক প্রপার্টি স্টেট প্রপার্টি সেটা তুমি দেখাতে পারলে তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এই যে জিনিসগুলো তুমি করলে, এই জিনিসগুলো তুমি চাইলে মানে অন্যান্য সিচুয়েশনেও করতে পারো। মানে অন্যান্য সিচুয়েশন মানে আমি যখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দিলাম, যেমন তুমি চাইলে এটাকে, এক মিনিট সেভ হচ্ছে, এক সেকেন্ড দাঁড়া, মানে আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা যেমন স্টেট প্রপার্টি দেখালাম, তেমন অন্যান্য যে সমস্ত গ্যাস আছে তাদের জন্য প্রেসারটা স্টেট প্রপার্টি তুমি দেখাতে পারবে, ভলিউমটা স্টেট প্রপার্টি তুমি দেখাতে পারবে, এগুলো কিন্তু তুমি দেখাতে পারবে। আবার যেগুলো এই অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালটা ওবেট হবে না যখন, তখন সেটা অটোমেটিক্যালি পাথ প্রপার্টি হয়ে যাবে। মানে যদি স্টেট ফাংশন না হয়, বাই ডিফল্ট সেটা হয়ে যাবে হচ্ছে তোমার পাথ ফাংশন। সেটা হচ্ছে তোমার দেখানো যাবে যে যেখানে ডেল মানে এটা তখন ইকুয়াল টু আছে, ইকুয়াল টুটা থাকবে না, সেটা নট ইকুয়াল টু হয়ে যাবে। ধরো তোমাকে যদি এরকম একটা হোমওয়ার্ক দেওয়া হয়, যেরকম ভাবে করলাম সেই রকম ভাবে করবে, তাহলে প্রবলেম হিসেবে আমি দিচ্ছি, এগুলো আসলে তোমাদের লেভেলের নয়, তবুও যদি তুমি করতে ইন্টারেস্টেড হও তাহলে তোমাকে আমি হেল্প করবো, তুমি করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে যে সো দ্যাট এগুলো দেখাতে তোমার পড়বে না কিন্তু কখন, হ্যাঁ, মানে কিভাবে দেখাতে হবে সেটা তোমাকে দেখিয়ে দিলাম, পরীক্ষা তোমাদের অত কঠিন দেবে না। সো দ্যাট প্রেশার অফ এ সরি pressure of a gas obeying the following equation of states are state property। বলে কি কি ইকুয়েশন, মানে যে মানে প্রেসার অফ এ গ্যাস ওবেইং দ্য ফলোইং ইকুয়েশন আছে, কোন কোন ইকুয়েশন অফ স্টেট, একটা হচ্ছে আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি, 2 নম্বর হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি, 3 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, আর 4 নম্বর হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড সিচুয়েশনটা পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা ভ্যান ডার ওয়াল গ্যাস, এটা ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআর। তাহলে এই চারটের জন্য প্রেশারটা একটা স্টেট প্রপার্টি হচ্ছে কিনা সেটা তোমাকে আমি দেখাতে পারবো। হ্যাঁ, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছি, তাহলে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে তুমি একই রকম ভাবে দেখাতে পারবে।
সেকেন্ড। আচ্ছা, এই একই প্রবলেম, শুধু কি হচ্ছে মানে এটা যে প্রবলেমটা এটা জাস্ট সো দ্যাট এখানে প্রেসার যেমন বলা আছে, এখানে প্রেসার বলা আছে, তার বদলে তোমাকে বলা হলো ভলিউম। সো দ্যাট ভলিউম অফ এ গ্যাস ওবেইং দ্য ফলোইং ইকুয়েশন অফ স্টেট আর স্টেট প্রপার্টি, তুমি এটা দেখাতে পারবে। ঠিক আছে, সো দ্যাট ভলিউম অফ এ গ্যাস ওবেইং দ্য ফলোইং ইকুয়েশন অফ স্টেট ইজ এ স্টেট প্রপার্টি। হ্যাঁ, এটা তুমি দেখাতে পারবে। তার মানে আমি এই কাজগুলো তোমাকে দিলাম, জাস্ট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা স্টেট প্রপার্টি দেখিয়ে দিয়েছি, অন্যান্য গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা স্টেট প্রপার্টি তুমি দেখাবে, যে লজিকটা দিয়েছি সেই একই লজিকে, ঠিক একই ভাবে পরেরটা তুমি দেখাবে। এক মিনিট। আচ্ছা, এবারে আর একটা প্রবলেম তোমায় দিচ্ছি। ধরো প্রেসার ভলিউম যেমন স্টেট প্রপার্টি, ঠিক একই রকম ভাবে তোমার ওয়ার্ক বা হিট তারা কিন্তু পাথ প্রপার্টি হয়। তাহলে সো দ্যাট হিট ইজ এ পাথ প্রপার্টি, এইটা যেমন সত্যি। আর একটা প্রবলেম তোমায় দিই, সো দ্যাট ওয়ার্ক ইজ এ পাথ প্রপার্টি। যেমন প্রেসার এবং ভলিউম তারা যেমন স্টেট প্রপার্টি, তেমন এই হিট ওয়ার্ক তারা কিন্তু সব পাথ প্রপার্টি হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখ। সো দ্যাট হিট ইজ এ পাথ প্রপার্টি, সো দ্যাট ওয়ার্ক ইজ এ পাথ প্রপার্টি। আচ্ছা, এবারে আমি আগের দিনই বলেছিলাম যে এই হিট এবং ওয়ার্ক তারা পাথ প্রপার্টি, আর বাকি যেগুলো আমরা আলোচনা করি, এক্সাম্পল অফ স্টেট প্রপার্টি দেখো। এক্সাম্পল অফ স্টেট প্রপার্টির মধ্যে তোমার অনেক কিছু আছে, প্রেসার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এই যে এক্সপ্রেস করা হয়, এনট্রপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, এইগুলো সব হচ্ছে কমন এক্সটেন্সিভ প্রপার্টি, কমন স্টেট প্রপার্টি গুলো। প্রেসার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, আচ্ছা টেম্পারেচারটা বলা হয়নি, টেম্পারেচার কি, এইগুলো খুব কমন স্টেট প্রপার্টি হচ্ছে এরা সব। আর এক্সাম্পলস অফ পাথ প্রপার্টি কি হবে? এক্সাম্পলস অফ পাথ প্রপার্টি হচ্ছে মূলত দুটো, একটা হচ্ছে হিট আর একটা তোমার ওয়ার্ক। হিট এবং ওয়ার্ক তারা হচ্ছে তোমার পাথ প্রপার্টি। মানে সেটাকে হয়তো সিম্বলে লিখলে হিটটাকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর ওয়ার্কটা হচ্ছে তোমার ডব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। মানে ধরো একটা গিভেন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে তুমি যাচ্ছ, বিভিন্ন পাথে গেলে কিন্তু ওয়ার্কটা তোমার বিভিন্ন হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এক্সাম্পলস অফ পাথ প্রপার্টি হচ্ছে হিট আর ওয়ার্ক, এটা হচ্ছে তোমার পাথ প্রপার্টি। বেশ কিছু স্টেট প্রপার্টি আছে, বেশ কিছু পাথ প্রপার্টি আছে। ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম ধরো আমি বলছি, সে প্রবলেমটা বলো তো দেখি কি হবে। তাহলে আমি বললাম যে নন আইডিয়াল গ্যাস undergoes an irreversible cyclic process. So, a non-ideal gas undergoes an irreversible cyclic process. Find the
চেঞ্জ অফ দ্য ফলোইং প্রপার্টিজ, ফাইন্ড দ্য চেঞ্জ অফ দ্য ফলোইং প্রপার্টিজ। প্রপার্টি বলে কি কি? ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনট্রপি আর তাহলে কৃষ্ণ এনার্জি। এই চারটে দিলাম। তাহলে বলো যে বলছে অ্যান আইডিয়াল মানে নন আইডিয়াল গ্যাস, মানে আইডিয়াল গ্যাস না, এ নন আইডিয়াল গ্যাস undergoes an irreversible cyclic process. Find the change of the following properties. এটা আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। মানে ভি মানে ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনট্রপি এবং গিবস এনার্জি চেঞ্জ কত হবে? বলো, কে বলবে? কত? শুনতে পাচ্ছি না কথা। জিরো, একদম ঠিক কথা বলেছে। কারণ বেসিক্যালি এরা সব তো স্টেট প্রপার্টি, আর এখানে তো সাইক্লিক প্রসেস বলে দেওয়া হয়েছে, তাহলে পরে স্টেট প্রপার্টি ফলে স্টেট প্রপার্টি জেড তোমার সাইক্লিক প্রসেস করে তার চেঞ্জটা কত হয়, সেটা তো জিরো, সেটা তুমি অলরেডি বলেছি। তাই এরা সবাই তো স্টেট প্রপার্টি, তার মানে তোমাকে বুঝে নিতে হবে প্রথমে এরা সব স্টেট প্রপার্টি। স্টেট প্রপার্টি যদি বুঝে না, তোমাকে কোনো ক্যালকুলেশনই করতে হবে না, কিন্তু ক্যালকুলেশন না করে তুমি যে ফাইনালি বলে দিতে পারবে এদের চেঞ্জগুলো সব হচ্ছে জিরো হবে। তোমার সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিভি বলো, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিইউ বলো, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএস বলো, বা সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজি বলো, এরা সবাই কিন্তু তোমার আলটিমেটলি জিরো হয়ে যাবে। তাহলে পরিষ্কার আমি কি বললাম? বুঝছে? আর কারো কিছু ডাউটস আছে? বলো তাহলে, আর কি কারো কোনো ডাউটস আছে? মানে আগের দিন পড়ায় আর কি কারো কোনো ডাউটস আছে? তাহলে আমি এই জায়গাটা আমার এমনি বলার ইচ্ছা ছিল। হ্যাঁ, তাহলে এটা পরিষ্কার হলো তো? কোনো অসুবিধা নেই, হয়নি তো? আচ্ছা, তাহলে চলো, তাহলে এবার আমরা পড়াশোনায় ঢুকি। হুম, আমাদের নেক্সট যে ধরো আধ ঘন্টা 40 মিনিট সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা একটুখানি নতুন পড়া একটু এগোনোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা দেখ, আমি আজকে মানে আগের দিন কি সব আলোচনা করেছি সেটা আর নতুন করে এখানে বলছি না। আগের দিন আমি সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করেছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু বেসিক কনসেপ্ট আমরা বলেছিলাম। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেস। এই প্রসেস জিনিসটা, সেইটা নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। প্রসেসের মধ্যে বিভিন্ন রকমের প্রসেস আছে আর কি। তোমার ধরো, তোমার যেমন এক্ষেত্রে তোমার এই যে রিভার্সেবল প্রসেস অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস, এইটা যেমন আলোচনার মধ্যে আছে, তার সঙ্গে ধরো তোমার আইসোথার্মাল অ্যান্ড অ্যাডাবেটিভ প্রসেস নিয়ে কথাবার্তা বলতে হবে। এছাড়া তোমার বিভিন্ন রকমের আইসোবারিক, আইসোকোরিক, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এক্সারগনিক, এন্ডারগনিক, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা। এই ধরনের প্রচুর প্রসেস, সেই প্রসেসগুলো কিন্তু আমরা আলোচনা করব। আর রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেস নিয়ে আমি একটু এক্সটেন্সিভলি আলোচনা করব। এটা প্রথম হলো। আচ্ছা, সেকেন্ড, তারপরে যেটা আমি আসবো সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের যে প্রথম লটা, এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এইটা তার স্টেটমেন্ট অ্যান্ড এর যে অ্যাপ্লিকেশন, সেটা এটা আমরা আলোচনা করব। তারপরে চলে যাব হচ্ছে তোমার স্টেডি স্টেট ভার্সেস
ইকুইলিব্রিয়াম স্টেট, স্টেডি স্টেট ভার্সেস ইকুইলিব্রিয়াম স্টেট, এটাকে নিয়ে কথাবার্তা বলে তোমার ভ্যারিয়াস কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? আর তারপরে যদি আমাদের সময় পারমিট করে তাহলে আমরা কিছু জাস্ট মানে মানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করবো আর কি, সাম ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে তোমার থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট থাকবে, যেটাকে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়। আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, সেটা নিয়ে কিছু কথাবার্তা হবে। আইসোথার্মাল বাল্ক মডিউলাস নিয়ে কথাবার্তা হবে। এটাকে আলফা বলা হয়, এটাকে বিটা বলা হয়, এটা হলো কাপ্পা বলা হয়। তাহলে এই কটা কনসেপ্ট জাস্ট আজকে যে সময় আছে এর মধ্যে ইন্ট্রোডিউস করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারা যায়। তাহলে প্রথমে প্রসেসটাকে বলে নেওয়া যায়। তাহলে প্রসেসটা কি দেখো, যখন কোনো একটা তুমি ট্রান্সফরমেশনটা করছো, তাহলে এ থেকে বিতে আমি যাচ্ছি, তাহলে এ হচ্ছে একটা, আমি আগের দিনে স্টেট অফ এ সিস্টেম বলেছিলাম, তো একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, সে দুটো পসিবল স্টেটে আছে, ধরো এ স্টেটে থাকতে পারে, বি স্টেটে থাকতে পারে। তাহলে এ স্টেট থেকে বি স্টেটে তুমি যাচ্ছ, সেই যাওয়ার যে ডেসক্রিপশন সেটাই বেসিক্যালি প্রসেস। এই প্রসেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিটেলড বাট ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে by which a system is transformed from one state to another. তাহলে a process can be defined as the detailed but macroscopic, এই ম্যাক্রোস্কোপিক টার্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ডিটেল বাট ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ সিস্টেম ইজ ট্রান্সফর্ম ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। আচ্ছা, মাইক্রোস্কোপিকের বদলে রেখে যদি ম্যাক্রোস্কোপিকের বদলে রেখে যদি মাইক্রোস্কোপিক হয়ে গেল, তাহলে সেটাকে আর প্রসেস বলা হতো না, সেটাকে বলা হতো মেকানিজম। যেটা অর্গানিক কেমিস্ট্রিতে যে সমস্ত রিয়াকশন করে তার মেকানিজম তোমাকে জানতে হয়, সেই মেকানিজমগুলো কিসের বেসিকে জানতে হয়, মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে জানতে হয় বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে জানতে হয়। মেকানিজমটা হচ্ছে, এটা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিটেল অ্যান্ড মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট। তাহলে জাস্ট প্রথমটা তোমার ডিটেল ডেসক্রিপশন, পরেরটা ডিটেল ডেসক্রিপশনটা, আগেরটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন, পরেরটা হচ্ছে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন। তার মানে প্রসেস সেটা হচ্ছে দ্য ডিটেল অ্যান্ড ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ সিস্টেম ইজ ট্রান্সফর্ম ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। আর মেকানিজম হচ্ছে দ্য ডিটেল অ্যান্ড মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ পার্টিকুলার রিয়াক্টর ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট। তাহলে প্রসেস এবং মেকানিজমের মধ্যে তফাৎটা বুঝতে পারলে, ঠিক আছে? এটা আচ্ছা, এবারে প্রসেস বিভিন্ন রকমের হতে পারে। দেখো, প্রথমে বেসড অন হোয়েদার দ্য প্রসেস টেক্স প্লেস স্লোলি অর কুইকলি, মানে খুব তাড়াতাড়ি রিয়াকশন, মানে প্রসেসটা ঘটে গেছে না মানে কুইকলি ঘটছে, তার মতো করে প্রসেসটা রিভার্সেবল, ইনরিভার্সেবল এরকম ক্লাসিফিকেশন হতে পারে। এবারে বেসড অন হোয়েদার দেয়ার ইজ এ চেঞ্জ ইন হিট অর নট, অর্থাৎ কোন একটা পার্টিকুলার ট্রান্সফরমেশন হিটের চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তার মতো করে অ্যাডাবেটিক এবং ডায়াথার্মাল প্রসেস। অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে হিটের চেঞ্জ হবে না, ডায়াথার্মালের ক্ষেত্রে হিটের চেঞ্জ হবে। আচ্ছা, হোয়েদার এনথালপি অফ এ রিয়াকশন ডেল্টা এইচটা নেগেটিভ আর পজিটিভ, সেই মতো করে এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। আবার গিবস ফেনাজ অফ এ রিয়াকশন ডেল্টা জি, গিবস ফেনাজ সেটা নেগেটিভ না পজিটিভ, তার মতো করে এক্সার্গনিক, এন্ডারগনিক। এক্সোথার্মিকে ডেল্টা এইচটা লেস দ্যান জিরো, এন্ডারগনিকে ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো, এক্সার্গনিকে ডেল্টা জি লেস দ্যান জিরো, আর এন্ডারগনিকে ডেল্টা জি গ্রেটার দ্যান জিরো। তার মানে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হলো রিভার্সেবল, ইরিভার্সেবল, অ্যাডাবেটিক, ডায়াথার্মাল, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এক্সার্গনিক, এন্ডারগনিক আর সো অন। এটা আচ্ছা, এবারে দেখো, যখন আইসোথার্মাল প্রসেস হয়, এইখানে যেমন দেখো, এখানে কি হলো, এখানে থেকে ডেফিনেশন গুলো পরিষ্কার, যে অ্যাডাবেটিক হলে হিটের চেঞ্জ হবে না, ডায়াথার্মাল হলে হিটের চেঞ্জ হবে। এক্সোথার্মিকের ক্ষেত্রে ডেল্টা এইচটা লেস দ্যান জিরো, এন্ডোথার্মিকের ক্ষেত্রে ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো, এক্সার্গনিকের ক্ষেত্রে ডেল্টা জি লেস দ্যান জিরো, অর্থাৎ প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটবে। হ্যাঁ, ডেল্টা জি যদি লেস দ্যান জিরো হয় তাহলে প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটে। আর আর এন্ডারগনিক যদি হয়, যেখানে ডেল্টা জি গ্রেটার দ্যান জিরো, তখন রিয়াকশনটা ঘটতে চায় না। এটা ঠিক আছে।
তাহলে এখান থেকে দেখো তুমি এই রিভার্সেবল ইরিভার্সেবলটা পরে আমি ডিটেলে আলোচনা করছি, এটা বাদ দিয়ে অ্যাডায়াবেটিক ডায়াথার্মাল তুমি বুঝে গেলে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক বুঝে গেলে, এক্সাগনিক এন্ডোগনিক তুমি বুঝে গেলে। এবারে হচ্ছে যে যখন কোনো একটা প্রসেস ঘটে তখন কোনো একটা পার্টিকুলার কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট রাখা যেতে পারে। যেমন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবে, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট রাখবে, আইসোকোরিক প্রসেসের জন্য তুমি ভলিউম কনস্ট্যান্ট রাখবে, আইসেনথালপিক প্রসেসের জন্য এনথালপি কনস্ট্যান্ট রাখবে, আইসেন্ট্রপিক প্রসেসের জন্য তুমি এনট্রপি কনস্ট্যান্ট রাখবে। কাকে কনস্ট্যান্ট রাখতো তার মতো করে বিভিন্ন রকমের নাম, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, আইসেনথালপিক, আইসেন্ট্রপিক, এটা। আর এবারে সাইক্লিক প্রসেস জিনিসটা কি? সাইক্লিক প্রসেস এ প্রসেস ফর হুইচ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেপস আর দ্য সেম। অর্থাৎ তুমি ধরো এরকম একটা জায়গা দিয়ে তুমি স্টার্ট করেছো, এ ধরো এ একটা স্টেপ, এখানে বি একটা স্টেপ, তুমি কি করলে না এ থেকে বিতে তুমি গেলে, গিয়ে আবার দিনের শেষে কিন্তু তুমি আগের জায়গাতেই ফিরে চলে যাবে। এই তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেপটা বেসিক্যালি একই হয়ে গেল আছে, তখন সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস। তাহলে কোনো একটা স্টেট ফাংশনের জন্য সাইক্লিক প্রসেসে তার চেঞ্জটা হচ্ছে জিরো হবে, যেটা আগে আগে আমি একটা প্রবলেম হিসেবে দিলাম, ডেল্টা জেডটা জিরো হবে বা সাইক্লিক করে ডিজেডটা জিরো হবে। আর যদি পাথ প্রপার্টি হয় তাহলে সাইক্লিক প্রসেসে ডেল্টা জি নট ইকুয়াল টু জিরো হতে পারে, বা সাইক্লিক ইন্টিগ্রাল ডিজেডটা কিন্তু নট ইকুয়াল টু তোমার জিরো হতে পারে। এটা তাহলে দেখো এখানে এই যতটুকু বলেছি পরিষ্কার যে প্রসেসের যে ক্লাসিফিকেশন, যেখানে রিভার্সেবল এবং ইরিভার্সেবল আমি ডিটেলে পরে আলোচনা করছি। কিন্তু অ্যাডায়াবেটিক প্রসেস কাকে বলে, ডায়াথার্মাল প্রসেস কাকে বলে, এক্সোথার্মিক প্রসেস কাকে বলে, এন্ডোথার্মিক প্রসেস কাকে বলে, এক্সার্গনিক কাকে বলে, এন্ডারগনিক কাকে বলে, আর এছাড়া আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, আইসেনথালপিক, আইসেন্ট্রপিক, এই প্রসেসগুলোর নামও তুমি শুনলে সাইক্লিক প্রসেসের মানে বুঝলে, এবং সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে স্টেট ফাংশনের চেঞ্জ সমান জিরো হবে, পাথ ফাংশনের চেঞ্জ সমান নন জিরো হবে। ঠিক আছে এতক্ষণ এই পর্যন্ত? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবারে রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেস, এইটা নিয়ে একটু ডিটেল কথাবার্তা বলতে হবে, কারণ এটা একটু ডিটেলে জানার দরকার আছে, কারণ এরপরে যখন ওয়ার্ক বা ইত্যাদি নিয়ে আমি কথাবার্তা বলবো তখন কিন্তু এই রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেস এইগুলো কিন্তু খুব দরকার। বলতে ইট ইজ এ প্রসেস where the system is in mutual equilibrium with the surrounding throughout the process। মানে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম ইজ ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। মানে এটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ধরো একটা গ্যাসিয়াস সিস্টেম আছে, এক্ষেত্রে তোমার এখানে অনেকগুলো বালির দানা দেওয়া আছে, বালির দানা দেওয়ার জন্য ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসার সমান হয়েছে, এটা একটা সাম্যাবস্থায় আছে। এবার আমি কি হচ্ছে একটা একটা করে বালির দানাটাকে যখন আমি সরাচ্ছি তখন কি হবে না, উপরে একটা বালির দানা যখন সরালাম তখন উপর থেকে যে প্রেসারটা এক্সটার্নাল প্রেসারটা ইন্টারনাল প্রেসার থেকে কিছুটা কমে গেল, একটুখানি তোমার এক্সপানশন হলো। আবার একটা বালির দানা সরালে আবার একটু এক্সপানশন হলো, করে আবার থেমে গেল। মানে কি হচ্ছে যে প্রথমে যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছিল সেখানে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান। এবার একটা বালির দানা সরালে পরে এক্সটার্নাল প্রেসারটা ভীষণ একটুখানি কমলো, তখন একটুখানি এক্সপানশন হয়ে গেল, এক্সপানশন হয়ে গেলে ইন্টারনাল প্রেসারটা কমলো, আবার দুটো প্রেসার সমান হয়ে গেল। আবার একটা বালির দানা তুমি সরালে করে এক্সটার্নাল প্রেসারটা অর্থাৎ বাইরে থেকে এই ভেতরের দিকে যে প্রেসারটা এক্সটার্নাল প্রেসারটা কিছুটা কমলো, গ্যাসটা একটু এক্সপানশন হয়ে গেল, মানে ইন্টারনাল প্রেসারটা একটাখানি কমলো, আবার দুটো প্রেসার তোমার সমান হয়ে গেল। তাহলে দেখো যখন তুমি এইরকম ভাবে করে অনেকগুলো বালির দানা সরাবে যাতে করে হচ্ছে আলটিমেটলি পিস্টনটা এই নিচ থেকে একটা উপর পর্যন্ত যায়, এই পুরো প্রসেসটা থ্রু আউট কিন্তু তুমি একটা 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 করে বালির দানা সরিয়েছো বলে এই ইন্টারনাল প্রেসার এবং এক্সটার্নাল প্রেসারটা কিন্তু থ্রু আউটই তোমার সমান হতে 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 গেছে। অর্থাৎ কি হলো না, সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। অর্থাৎ ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে সবসময় কিন্তু ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে। তো কারণটা কি হচ্ছে, তুমি এই যে কাজটাকে করছো সেটাকে তোমার মানে খুব অল্প পরিমাণে একটা বালির দানা তুমি সরাচ্ছ, মানে একদম বালির দানা তো প্রচন্ড হালকা, খুব ছোট্ট পার্টিকেল আর কি, গুঁড়ো করে আরো ছোট তুমি করে নিতে পারো। তাহলে একটা তুমি সরালে তাহলে এক্সটার্নাল প্রেসারটা ইনফাইনাইটেসিমালি কমছে, তখন গ্যাসটা একটুখানি এক্সপানশন হয়ে গেল, করে প্রেসারটা আবার ইনফাইনাইটেসিমালি কমলো, এমন করে যাতে করে তোমার ইন্টারনাল প্রেসার এবং এক্সটার্নাল প্রেসার থ্রু আউটই কনস্ট্যান্ট হয়ে 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 সমান সমান হয়ে 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 যাচ্ছে। অর্থাৎ সিস্টেমটা সারাউন্ডিংয়ের সঙ্গে থ্রু আউট তোমার ইকুইলিব্রিয়ামে থাকছে বা সাম্যাবস্থায় থাকছে। আচ্ছা, এবারে রিভার্সেবল প্রসেসের কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো। রিভার্সেবল প্রসেস এই যে বালির দানা সরিয়ে 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 করতে হবে, তো সেখানে একটা ভেরি স্লো প্রসেস এবং তার জন্য তোমার ইনফাইনাইট টাইম লাগবে।
এবং ইনফাইনাইট স্টেপস তোমার ইনভলভ হবে। মানে ইনফাইনাইট স্টেপস আর ইনভলভ, কারণ 1 কেজি বালির দানা সরানো মানে বুঝতে পারছো 1 কেজি বালির দানার মধ্যে কত দানা থাকে, এবং সেই বালির দানাগুলোকে আর পিষে টিষে পিষিতে আরও তুমি যা সরু 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 ছোট 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 টুকরো করে ফেললে, এবারে তাহলে একটা ফাইনাইট চেঞ্জ করতে গেলে তোমার ইনফাইনাইট স্টেপস ইনভলভ হবে, ইনফাইনাইট টাইম ইনভলভ হবে এটা। আচ্ছা, এবং তার জন্য তুমি এই ধরনের প্রসেস কিন্তু রিয়েলিটিতে করতে পারবে না, এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। নেচারে যদি কোনো রিভার্সেবল প্রসেস থাকে তো ভালো, আদারওয়াইজ তুমি যদি ল্যাবরেটরিতে করতে পারো সেটা কিন্তু কঠিন ব্যাপার। এবং দ্য সিস্টেম ইজ ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, এটা কারণটা কি বললাম। আর এবারে এটা আমি পরে এই দুটো জিনিস তুমি পরে শিখবে, পরেও আরো কয়েকটা জিনিস এগুলো পরে শিখবে, শুধু ইনফরমেশনের জন্য এটাকে মাথায় রাখো যে যদি তোমার একটা সাইক্লিক প্রসেসে 2 স্টেপ সাইক্লিক প্রসেস যদি হয় তাহলে কিন্তু নেট ওয়ার্কটা তোমার 0 হয়। ওয়ার্ক ইনভলভ ফর দ্য 2 স্টেপ সাইক্লিক প্রসেস, মানে একটা স্টেপে গেল একটা স্টেপে ফিরলো, 2 স্টেপ সাইক্লিক প্রসেসে ওয়ার্ক ইনভলভ তোমার 0 হয়। আর যদি তোমার এক্সপানশন জনিত ওয়ার্ক তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা তোমার ম্যাক্সিমাম ওয়ার্ক হয়। ফর এক্সপানশন রিভার্সেবল ওয়ার্কটা তোমার ম্যাক্সিমাম হয়। আর কি ফর কম্প্রেশন ওয়ার্ক ইনভলভ সেটা হচ্ছে মিনিমাম ওয়ার্ক হয়। ফর কম্প্রেশন ওয়ার্ক ইনভলভ ইন দ্য রিভার্সেবল প্রসেস সেটা মিনিমাম ওয়ার্ক হয়। আর এবার ফর আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স টোটাল এন্ট্রপি চেঞ্জ ইজ 0 হবে। তাহলে এই ধরনের কেসে রিভার্সেবল প্রসেস যদি হয় বা সিস্টেমের জন্য ইউনিভার্সের জন্য সর্বত্র তোমার এন্ট্রপিটা 0 হবে। এটা বুঝতে অসুবিধা হবে কিন্তু কমপ্লিটনেসের জন্য আমি এখানে বলে রাখছি। আচ্ছা, ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করে যায় সেটা একটা রিভার্সেবল প্রসেস হয়, ইকুইলিব্রিয়াম প্রসেস একটা রিভার্সেবল ইন নেচার। আচ্ছা, বাস্তবে যেহেতু এটা তোমার ইনফাইনাইট টাইম লেগে যাচ্ছে সেখানে এটাকে অ্যাকচুয়ালি পারফর্ম করতে হয় কোয়াসিস্ট্যাটিক্যালি। মানে যেটা আমি করলাম এই একটা বালির দানা করে সরিয়ে 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 যেটা করছি আর কি, সেটা হচ্ছে কি মানে একদম চুপচাপ তোমার এই যে তোমার পিস্টনটা সেটা চুপচাপ বসানো আছে সেরকম নয়, খুব স্লোলি এক্সপানশনটা হচ্ছে। তার মানে অ্যাজ যেন স্ট্যাটিক নয়, খুব স্লোলি হচ্ছে বলে এটাকে কোয়াসিস্ট্যাটিক্যালি বলা হচ্ছে। আর ইট ইজ অ্যাকম্পানিড বাই এনি ডিসিপেটিভ এফেক্ট। এই ডিসিপেটিভ এফেক্ট জিনিসটা কি এখন তুমি বুঝতে পারবে, এটা তুমি বাদ দাও ফর দ্য টাইম। তাহলে দেখো তাহলে কতটুকু বুঝলে না খেয়াল করো। তুমি এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি যে এক্সাম্পলটার কথা এখানে বলছি যে কোনো একটা সার্টেন অ্যামাউন্টের এক্সপানশন করতে গেলে অ্যাজিভ যেন উপরে তুমি অনেক বালির দানা রেখেছো করে একটা 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 করে বালির দানা সরাচ্ছ, সেই জন্যে এটা স্লো প্রসেস হবে, ইনফাইনাইট স্টেপস লাগবে, ইনফাইনাইট টাইম লাগবে, এটুকু তুমি বুঝতে পেরেছো। এবার যেটা ইনফাইনাইট স্টেপস এবং ইনফাইনাইট টাইম লাগে সেই জন্য এটাকে করতে গেলে তোমার তোমার এটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, রিয়েলিটি তুমি এটাকে করতে পারবে না। আর যেটা হলো যে দেখো প্রথমে এই পিস্টনটা এই জায়গায় ছিল কেন, কারণ একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল যেখানে ইন্টারনাল প্রেসার এবং এক্সটার্নাল প্রেসার সমান। আর এবার যখন আমি একটা বালির দানা সরাচ্ছি এক্সটার্নাল প্রেসারটা একটুখানি কমে গেল, তখন গ্যাসটা একটুখানি এক্সপান্ড করে গেল, এক্সটার্নাল প্রেসারটা একটুখানি কমেছে, গ্যাসটা একটু এক্সপান্ড করে গেছে, মানে ইন্টারনাল প্রেসার একটুখানি কমে গেছে, আবার এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান হয়ে গেল, তাহলে পিস্টনটা এই জায়গায় দাঁড়িয়ে গেল। আবার একটা বালির দানা সরালে আবার এক্সটার্নাল প্রেসার কমলো, গ্যাসটা এক্সপান্ড করলো বলে ইন্টারনাল প্রেসার কমলো, আবার এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান হয়ে যাচ্ছে, পরে আবার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম থাকছে। তার মানে আমি এক কথায় বলতে পারি দ্য সিস্টেম ইজ ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। এই 5টা পয়েন্ট কি বুঝতে পারলে? ঠিক আছে, এই তো তাহলে এই 5টা পয়েন্ট বুঝলেই এখন চলবে। এই যে পরের পয়েন্টগুলো আমি এখানে বলে রাখছি, এটা আস্তে 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 পরিষ্কার হবে। মানে ওয়ার্কের রেসপেক্টে মানে যদি তোমার দুটো স্টেপে তুমি যদি রিভার্সেবল সাইকেল হয়, দুটো স্টেপে যদি মানে একটা স্টেপে গেল আর একটা স্টেপে ফিরলো, 2 স্টেপ সাইকেল প্রসেসের জন্য নেট ওয়ার্কটা 0 হবে, বা এক্সপানশনের জন্য রিভার্সেবল ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে, কম্প্রেশনের জন্য রিভার্সেবল ওয়ার্কটা মিনিমাম হবে। তারপরে হচ্ছে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ, সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ এবং টোটাল এন্ট্রপি চেঞ্জ আর কি, হ্যাঁ সেগুলো তোমার সব 0 হচ্ছে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম প্রসেস একটা রিভার্সেবল প্রসেস সেইটা, বা এটা কোয়াসিস্ট্যাটিক তার মানেটা কি, বা ডিসিপেটিভ এফেক্টের মানেটা কি, এগুলো তোমার কাছে অত পরিষ্কার হবে না, এক্ষুনি আস্তে আস্তে পরিষ্কার হবে। যে প্রথম 5টা পয়েন্ট মানে ডেফিনেশনটাকে বুঝলে আর প্রথম 5টা পয়েন্ট এইটুকু বুঝলেই তোমার চলবে। এইটুকু বুঝতে পেরে তো ফর দ্য টাইম বিং, পরের গুলো আস্তে আস্তে পরিষ্কার হবে, একটা দুটো ক্লাসের পরে দেবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এগোই তাহলে, আর একটু প্রসিড করি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি বালির দানা না রেখে তুমি কতগুলো বাটখারা বা কতগুলো ওয়েট রেখেছো, মানে কতগুলো ব্লক রেখেছো। এবারে কি হচ্ছে, যখন তুমি একটা ব্লক রিমুভ করে নিলে
তাহলে উপরে হাই, মানে উপর থেকে নিচের দিকে তো একটা প্রেসার কাজ করছে, এক্সটার্নাল প্রেসার, মানে এদিক থেকে এদিকে একটা প্রেসার কাজ করছে যেটা হচ্ছে তোমার পি এক্সটার্নাল, আর ভেতর থেকে বাইরের দিকে একটা প্রেসার কাজ করছে যেটা হচ্ছে পি ইন্টারনাল। এবারে কি হচ্ছে, মানে পি আইএন লিখলেই হবে, আইএন কি লেখার দরকার নেই, পি ইন্টারনাল, পি ইন্টারনাল। এবারে প্রথমে এইভাবে পিস্টনটা দাঁড়িয়ে ছিল কারণ এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান ছিল। এবারে একটা ধরো এটা 4 কেজি ওয়েট চাপানো আছে, তুমি 1 কেজি ওয়েট সরিয়ে নিলে, তাহলে উপরটা হালকা হয়ে গেল, তাহলে এক্সটার্নাল প্রেসারটা কমে গেল, তখন কি হবে, গ্যাসটা এক্সপান্ড করবে। এক্সপান্ড করে যখন তোমার ওই যে 4টে থেকে 3টে, অর্থাৎ ধরো আমি যদি উপরে বলি যে 4 কেজি থেকে যখন 3 কেজি হলো, এবারে যখন এক্সপানশন হচ্ছে ভেতরের প্রেসারটা তোমার কমছে, ভেতরের প্রেসারটা কমে 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 যখন এই মানে 3টে ব্লকের সঙ্গে সমান হচ্ছে তখন তোমার পিস্টনটা থামছে। তার মানে কি হলো, যে পিস্টনটা তুলে নেওয়ার আগে ইকুইলিব্রিয়ামে ছিল আর ফাইনালি ইকুইলিব্রিয়ামে চলে এলো, কিন্তু মাঝের জায়গাটা আগেরটা যেমন একটা 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 করে মানে পাগুলো একদম কাছাকাছি কাছাকাছি স্টেপে ফেলছে, এখন শুরুটা যেন শেষটা কেন, কিন্তু শুরু এবং শেষের মাঝখানে কি হচ্ছে না, পিস্টনটা এক্সটার্নাল প্রেসারটা থ্রু আউট কম থাকছে দ্যান দ্য ইন্টারনাল প্রেসার, সেই জন্য গ্যাসটা এক্সপান্ড করেই যাচ্ছে, করে গিয়ে থামলো কোথায়, যখন তোমার এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসারটা তোমার সমান হলো। তার মানে এই ইরিভার্সিবল প্রসেসটা হচ্ছে যে ইট ইজ এ প্রসেস হয় সিস্টেম ইজ নট ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, মানে সিস্টেমের সঙ্গে সারাউন্ড থ্রু আউট দ্য প্রসেস ইকুইলিব্রিয়ামে রইল না। এখানে যেটা এই একটা একটা করে বালির দানা সরাচ্ছ, এক্সটার্নাল প্রেসার একটুখানি কমলো, গ্যাসটা এক্সপান্ড করলো, দুটো প্রেসার সমান হলো, আবার একটুখানি কমলো, গ্যাসটা এক্সপান্ড করলো, দুটো প্রেসার সমান হলো, এরকম ভাবে। কিন্তু এখানে কি হচ্ছে, একটা ওয়েট যখন তুমি সরিয়ে নিচ্ছ, এই শুরুতে এবং শেষে ছাড়া বাকি কোনো জায়গায় ইকুইলিব্রিয়ামটা থাকছে না। সেই জন্য ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম ইজ নট ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। তাহলে যেখানে তোমার রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম ইজ ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, এখানে হচ্ছে সিস্টেম ইজ নট ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। এটা হলো। আচ্ছা, এবারে দেখো এক্ষেত্রে এই ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আগেরটা যেমন রিভার্সিবল প্রসেস হচ্ছে তোমার স্লো ছিল, এটা ফাস্ট হবে, ওখানে ইনফাইনাইট টাইম লাগছিল, এখানে ইনফাইনাইট স্টেপস লাগবে, এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস লাগবে, ওখানে ইনফাইনাইট টাইম লাগবে, এখানে ফাইনাইট টাইম লাগবে। ওটা বাস্তবে করা যাচ্ছিল, এখানে বাস্তবে তোমার করা যাবে। আর আগেরটা ক্ষেত্রে থ্রু আউট দ্য প্রসেস ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকছিল, আর এখানে হচ্ছে সিস্টেম ইজ নট ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, ইকুইলিব্রিয়াম ইজ মেনটেন অনলি অ্যাট দ্য ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট। এই 5টা পয়েন্ট তুমি অলরেডি বুঝতে পারলে। পরের পয়েন্টগুলো এখন বলছি না, পরের পয়েন্টগুলো আস্তে 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 তোমার কাছে পরিষ্কার হবে। এখন বললে ও জাস্ট বলাই হবে, তোমার মাথায় থাকবে না। এই প্রথম 5টা পয়েন্ট তুমি বুঝতে পারলে কিনা সেটা একটু করে বুঝে নাও, ঠিক আছে? হলো। আচ্ছা, এবারে এই মানে এই যে বাকি পয়েন্টগুলো কিছু বললাম না এখন, এবারে দেখো তফাৎটা তুমি করতে পারবে, তফাৎটা নতুন করে করার কিছু নেই, মানে এখানে ছোট করে লেখা তোমাকে বুঝতে হবে না। ধরো এখানে এই রিভার্সিবল প্রসেসের ডেফিনেশন লিখলে, ইরিভার্সিবল প্রসেসের ডেফিনেশন লিখলে, রিভার্সিবল প্রসেসের এই যে 5টা প্রপার্টি তুমি লিখলে, দেখো এটা ভেরি স্লো, ইরিভার্সিবল ভেরি ফাস্ট, ইনফাইনাইট স্টেপস আর টেকেন, ইরিভার্সিবল হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্টেপস আর টেকেন, ইনফাইনাইট টাইম রিকোয়ার্ড, ওখানে ফাইনাইট টাইম রিকোয়ার্ড, ক্যান বি পারফর্ম ইন রিয়েলিটি, ক্যান বি পারফর্ম ইন রিয়েলিটি। এক্ষেত্রে সিস্টেম ইজ ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, এক্ষেত্রে যে মিউচুয়াল ইকুইলিব্রিয়ামটা থাকছে না, শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়ামটা তোমার মেনটেন থাকে। দেখো যেটা বললাম পরিষ্কার হয়েছে এখন পর্যন্ত? তাহলে রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস এবং তাদের যে ডিফারেন্সেস গুলো বুঝতে পারলে? বুঝছে? আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, এই যে রিভার্সিবল প্রসেস যেটা বললাম তো ওটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, মানে রিভার্সিবল প্রসেস একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তো কারণ ওখানে তোমার ওই যে ইনফাইনাইট টাইম, ইনফাইনাইট স্টেপস জোরে তো আর তুমি কোনো একটা পার্টিকুলার প্রসেস করতে পারবে না। তোমাকে যদি আজকে আমি বলি যে তুমি সত্যি সত্যি 1 কেজি বালির দানা একটা একটা করে সরাও, তুমি যখন সরালে তোমার সারা জীবন কেটে গেল, তারপরে আমি বললাম না না, এক একটা বালির দানা তো বেশ যথেষ্ট বড়, তুমি ওটাকে আরো অনেক গুঁড়ো করা উচিত ছিল, ডাস্ট করা উচিত ছিল, করে একটা করে ডাস্ট পার্টিকেল তোমাকে সরাতে বলতাম এ করে, তাহলে আলটিমেটলি তোমার ইনফাইনাইট টাইম, ইনফাইনাইট স্টেপস লেগে যাবে, অর্থাৎ রিভার্সিবল প্রসেসটা ল্যাবরেটরি তুমি পারফর্ম করতে পারছো না। কিন্তু যে এক্সাম্পলটা আমি দিলাম বালির দানা দিয়ে, এটা বেসিক্যালি কি হয়েছে, বেসিক্যালি ফাইনাইট বাট ভেরি লার্জ নাম্বার অফ স্টেপস লেগেছে। তাহলে রিভার্সিবল প্রসেসটা তুমি
প্র্যাকটিক্যালি পারফর্ম করতে পারছো না, এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তার একটা রিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস, যেখানে আমি ওই রকম ভাবে একটা একটা করে বালির দানা সরাচ্ছি, এরকম একটা ব্যাপার। তাতে কি হচ্ছে যে ইনফাইনাইট টাইম বা ইনফাইনাইট স্টেপস লাগলো না, বাট ফাইনাইট বা ভেরি লার্জ নাম্বার অফ স্টেপস লাগলো। তো সেটা হচ্ছে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন অফ দ্য হাইপোথেটিক্যাল রিভার্সেবল প্রসেস, একে বলা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। তাহলে রিভার্সেবল প্রসেস ক্যানট বি পারফর্ম এক্সপেরিমেন্টালি as it requires infinite time and infinite steps. Instead of this hypothetical process, we may consider a process where number of steps is finite but very large. Time required is finite but very long. This process is called quasi-static process. A quasi-static process can be performed in reality. ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পারে কোয়াসিস্ট্যাটিক বলতে আমি কি বুঝছি, হয়েছে? আচ্ছা, কোয়াসিস্ট্যাটিক পার্ট এবং রিভার্সেবল প্রসেসের মধ্যে তফাৎটা কি? এ প্রসেস টেকস প্লেস ভেরি স্লোলি টু ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপ, দেন ইট ইজ কল্ড এ রিভার্সেবল প্রসেস। Whereas a quasi-static process is a process which takes place through finite but very large number of steps and within finite time but very long time. Reversible process cannot be performed in reality, but a quasi-static process can be performed in reality. Thus, a quasi-static process is a realistic approximation of the hypothetical reversible process. মানে তোমাকে যদি কোশ্চেন দেয় এরকম ভাবে কোশ্চেন, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কোয়াসিস্ট্যাটিক প্রসেস অ্যান্ড রিভার্সেবল প্রসেস, এটা হ্যাঁ যখন তুমি করছো এই হচ্ছে তোমার তফাৎটা তুমি দেখতে পেয়ে গেলে। তা দেখো, তাহলে আমি যেটা করলাম, আমি রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেসটা শেষে আমি আলোচনা করলাম। রিভার্সেবল প্রসেসের ডেফিনেশন, তার 5টা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলেছি। ইরিভার্সেবল প্রসেসের ডেফিনেশন, তার 5টা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলেছি। রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেসের এই 5টা ডিফারেন্সেসের কথা বলেছি। কোয়াসিস্ট্যাটিক প্রসেস কি বলেছি, এবং কোয়াসিস্ট্যাটিক প্রসেসের সঙ্গে রিভার্সেবল প্রসেসের যে মূল তফাৎটা সেটাকে আমি উল্লেখ করেছি। দেখো, যতটুকু বললাম পরিষ্কার, কোনো অসুবিধা আছে? কিরে? আচ্ছা, চলো এবার। আচ্ছা, এবারে আমরা একটা নতুন কনসেপ্টে ঢুকে যাব, সেটা হচ্ছে যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক্সের 4টে ল এর কথা বলা হয়। তো জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আমি পরে আসছি। প্রথমে জিরোথ লটা সম্বন্ধে একটু কথাবার্তা বলি। ইট ইজ এ সিম্পল ল, ভীষণ ইন্টারেস্টিং, যেটা তোমার 1931 সালে বিজ্ঞানী ফাউলার তিনি প্রথমে করেছিলেন। তিনি কি বলছেন দেখো, এই ছবিটা ভালো করে খেয়াল করে দেখো তো, এ একটা সিস্টেম, বি একটা সিস্টেম, সি একটা সিস্টেম। আমি বলছি এ এর সঙ্গে বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আর বি এর সঙ্গে সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এর সঙ্গে বি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, বি এর সঙ্গে সি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তাহলে এর সঙ্গে সি অটোমেটিক্যালি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ইফ এ সিস্টেম এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ সিস্টেম বি, if B is in thermal equilibrium with another system C, then A and C will also be in thermal equilibrium. যদি এমন হয় যে এটা তোমার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে বি এর সঙ্গে, বি যদি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ভীষণ সিম্পল ব্যাপার। আর এবারে দেখো, আমি পরে বলবো যে টেম্পারেচার দিয়ে তো থার্মাল ইকুইলিব্রিয়াম বুঝতে হয়। তাহলে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, এ আর বি এর টেম্পারেচার সমান। তাহলে as A and B are in thermal equilibrium, T equal to TB, আর বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, TB equal to TC। তাহলে এইটা যদি তোমার 1 নম্বর ইকুয়েশন হয়, পরেরটা যদি তোমার 2 নম্বর ইকুয়েশন হয়, দুটো ইকুয়েশন থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো, এই দুটো ইকুয়েশন এখানেও টিবি আছে, এখানে টিবি আছে, অর্থাৎ TA equal to TC হয়ে গেল। দেন ক্লিয়ারলি TA equal to TC। হ্যাঁ, তখন আমি বলবো যে এ এবং সি তারা হচ্ছে পারস্পরিক ইকুইলিব্রিয়ামে আছে, মানে এর টেম্পারেচার সি এর টেম্পারেচার সমান হয়ে গেলে তাহলে বলবো এ এন্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে বুঝতে পারলে যে জিরোথ লটা এবং সেই জিরোথ লটা টেম্পারেচার তুমি কেমন করে এস্টাবলিশ করলে, এটা পরিষ্কার? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বুঝতে পারলে তো? তাহলে এ বি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা তুমি এখানে প্রমাণও করে ফেলতে পারবে।
আচ্ছা, এবারে এইখান থেকে তুমি টেম্পারেচারটাকে ডিফাইন করতে পারো। টেম্পারেচারটা কি? দেখো, এই যে দুটো সিস্টেম ধরো এ বি, তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না সেটা কে ঠিক করে দেবে? টেম্পারেচার ঠিক করে দেবে। কারণ দুদিকে টেম্পারেচার সমান হলে তবেই জাস্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। আর এবারে যদি এমন হতো এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে কি হয় না, হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে হচ্ছে তোমার বেসিক্যালি হিটতে যাবে। মানে এ আর বি দুজনের টেম্পারেচার সমান হলে তোমার ইকুইলিব্রিয়ামটা থাকবে। এবারে যদি তারা ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে কি হবে, যার টেম্পারেচার বেশি সেখান থেকে যার টেম্পারেচার কম সেদিকে তোমার হিটটা ফ্লো করবে। তাহলে এইখান থেকে তুমি টেম্পারেচারটাকে এইভাবে ডিফাইন করতে পারলে। টেম্পারেচার ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ ডিসাইড whether two systems which are in thermal contact will be in thermal equilibrium or not. থার্মাল কন্ট্যাক্ট মানে তুমি যে দুটো বডি নিচ্ছ তাদের মধ্যে ওয়ালটা তার অ্যাডাবেটিক ওয়াল হলে হবে না, তাদেরকে ডায়াথার্মাল ওয়াল হতে হবে, অর্থাৎ তারা কেন থার্মাল কন্ট্যাক্টে থাকে। তাহলে টেম্পারেচার ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ ডিসাইডস whether two systems which are in thermal contact will be in thermal equilibrium or not. If the systems are not in thermal equilibrium, then temperature decides the direction of flow of heat. Temperature decides the direction of flow of heat. তার মানে দেখো, তাহলে ডেফিনেশন অফ টেম্পারেচারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে টেম্পারেচার ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ ডিসাইডস whether two systems which are in thermal contact will be in thermal equilibrium or not. If the systems are not in thermal equilibrium, then temperature decides, or temperature is that particular intensive property which decides the direction of flow of heat. টেম্পারেচারটা এখান থেকে বুঝতে পারলে? এটা হচ্ছে হলো। তবে দেখো, তাহলে জিরো ল অফ থার্মোডাইনামিক্স তুমি বুঝলে এবং সেখান থেকে তুমি টেম্পারেচারকে ডিফাইন করলে। আচ্ছা, এবারে দেখো, যখন তুমি একটা ধরো তুমি একটা ক্লিনিক্যাল থার্মোমিটারের কথা ভাবো, তোর একটা, আচ্ছা সেটা আমি পরে বললে হয়, এখনই বলছি। ধরো তুমি এই টেম্পারেচার মাপা হয় কি করে? টেম্পারেচার ইজ মেজার্ড ইউজিং থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে তোমার টেম্পারেচারটাকে মেজার করা হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি কি করা হচ্ছে না, কোন একটা পার্টিকুলার প্রপার্টিকে কাজে লাগানো হচ্ছে, যে প্রপার্টির একটা তোমার হোমোজিনিয়াস চেঞ্জ হয়। হোমোজিনিয়াস চেঞ্জ হয় মানে হচ্ছে ধরো কোন একটা গ্যাসের ভলিউম টেম্পারেচার বাড়ার সাথে সাথে খুব সুন্দরভাবে হোমোজিনিয়াসলি বাড়ে। একটা প্লাটিনাম রেজিস্ট্যান্ট থার্মোমিটারে প্লাটিনামের যে রোধটা সেটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার বাড়ে। হ্যাঁ, এইটা মানে তোমাকে বেসিক্যালি যেটা করতে হচ্ছে যে একটা প্রপার্টিকে নিতে হচ্ছে, যে প্রপার্টির চেঞ্জটা তোমার ওই মানে টেম্পারেচার চেঞ্জের সঙ্গে তোমার জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল আর কি। একটা মার্কারির ধরো ভলিউম যেটা নর্মাল ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়, মার্কারি, সে মার্কারি তোমার মানে তার ক্ষেত্রে হচ্ছে ধরো প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য মার্কারের যে ভলিউমের এক্সপানশনটা হলো সেটাকে ইউনিফর্ম করছে। সেই ধরনের কোনো একটা প্রপার্টিকে তোমার কাজে লাগাতে হচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে যে কোনো একটা স্কেলে যদি তুমি দেখো, সেখানে হচ্ছে এই ধরো এই বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার মাইনাস ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার বা মেল্টিং পয়েন্ট অফ পিওর সলিড, যা কিছু বলে। ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার একটা নর্মাল জুড়ে দাও, এখানে একটা নর্মাল জুড়ে দাও, কারণ এক্সটার্নাল প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার রাখবো। তাহলে নর্মাল বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার মাইনাস নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার, এইটাকে তোমাকে কতগুলো ভাগে ধরো ভাগ করতে হচ্ছে। ধরে নাও এখানে হচ্ছে টোটাল ডিভিশন আর কি, টোটাল ডিভিশন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানতে হবে, নিম্ন স্থিরাঙ্ক জানতে হবে, তাকে কতগুলো ভাগে ভাগ করছো। এইটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট ফর অল থার্মোমিটার। যেমন ধরো তুমি আজ ফর এক্সাম্পল সেন্টিগ্রেড স্কেলে যদি করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস
তোমার ফ্রিজিং পয়েন্টে 0°C, তাকে তুমি ভাগ করছো কি দিয়ে 100 দিয়ে। আচ্ছা, যদি তুমি ফারেনহাইট কেটে করো, 232°F হচ্ছে তোমার তার নর্মাল নর্মাল বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার, -30, সরি 212°F। আর 32°F তার নিম্ন স্থিরাঙ্ক, তাকে তোমাকে ভাগ করতে হয় কত, 180টা দিয়ে। আচ্ছা, কেলভিন স্কেল হচ্ছে 373 কেলভিন -273 কেলভিন ডিভাইডেড বাই 100। এটা মানে এটা কেলভিন স্কেলে, এটা ডিগ্রি ফারেনহাইটে, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে, দেখো এইগুলো হচ্ছে সমান হবে। এটা হচ্ছে যে কোনো একটা থার্মোমিটার তার বিশেষ বৈশিষ্ট্য আর এটা। আর এবার এই থার্মোমিটারের কনস্ট্রাকশনটা কিন্তু বেসিক্যালি এই প্রিন্সিপালস অফ জিরোথ ল সেটাকে মেনেই হয়েছে। কিরকম করে দেখো, ধরো আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারের কথা যদি ভাবি, ফর ক্লিনিক্যাল থার্মোমিটার মানে হচ্ছে যেটা দিয়ে তোমার জ্বর দেখা হয়। যে জ্বর দেখা হয় কি সেটা, ধরো তোমার মানে এইভাবে তুমি ভাবো, ধরো আমার হিউম্যান বডিটা হচ্ছে সিস্টেম এ, ভাবো তুমি একটা মেটাল মানে এটা যখন তুমি থার্মোমিটার নাও, থার্মোমিটারের মধ্যে কি থাকে, থার্মোমিটারের মধ্যে একটা মেটালিক বাল্ব থাকে, তার মধ্যে তোমার মার্কারি থাকে, তাই তো? মানে তুমি যে জ্বর দেখে, তুমি থার্মোমিটারটা একটু খেয়াল করো, ডিজিটালটা দেখলে বুঝতে পারবে না, যেটা নর্মাল, যেটা অ্যানালগ, যেটা সেখানে কি হচ্ছে, একটা কাঁচের একটা কন্টেনার টাইপের থাকে, তার নিচের দিকে একটা মেটালিক পার্ট থাকে, ওর ভেতরে তোমার মার্কারি রাখা থাকে। এবারে কি হচ্ছে, মার্কারি তোমার বডির টেম্পারেচার দেখাবে। কি করে দেখাচ্ছে, দেখো তোমার বডিতে তো আছে বেসিক্যালি মেটালিক বাল্বের সঙ্গে থার্মাল কন্ট্যাক্টে। তাহলে কি হচ্ছে, তাহলে হিউম্যান বডিটা মেটালিক বাল্বের সঙ্গে প্রথমে থার্মাল কন্ট্যাক্টে আসবে বা তার থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। এবারে মেটালিক বাল্ব আর ভেতরে যে মার্কারিটা আছে তারা পারস্পরিক ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে দেখো অটোমেটিক্যালি হিউম্যান বডি এবং মার্কারি তারা পারস্পরিক ইকুইলিব্রিয়ামে থেকে যাবে। মানে এ যদি বি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, বি যদি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ অটোমেটিক্যালি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে হিউম্যান বডির টেম্পারেচারটা কিন্তু মার্কারি যে টেম্পারেচার সেখান থেকে তুমি পেয়ে যেতে পারছো। আর তার মানে দেখো, এই যে ক্লিনিক্যাল থার্মোমিটারের কনস্ট্রাকশনটা কিন্তু তোমার বেসড অন দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে দেখো, তাহলে জিরোথ ল সংক্রান্ত এইটুকু জিনিস তোমাকে বুঝে নিতে হলো। জিরোথ ল স্টেটমেন্টটা তুমি বুঝলে, সেখানে তোমাকে এ দিয়ে মানে টেম্পারেচার দিয়ে সেটাকে প্রুফও করে দিতে পারলে তুমি। এখানে ডেফিনেশন অফ টেম্পারেচারটাকে বলে দেওয়া হলো। টেম্পারেচারটা থার্মোমিটার দিয়ে মাপা হয় এবং তার জন্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার মাইনাস নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ডিভিশন আর কি। হ্যাঁ, সেটা একটা কনস্ট্যান্ট হবে ফর অল থার্মোমিটার, এটাকে মাথায় রাখতে হবে। আর থার্মোমিটারটা কনস্ট্রাকশন করা হয় জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সকে মাথায় রেখে। আর ক্লিনিক্যাল থার্মোমিটারের ক্ষেত্রে জিরোথ লটা কেমন করে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমি দেখে নিতে পেরেছি আর কি। তার মানে হিউম্যান বডিটা তোমার মেটালিক বাল্বের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, মেটালিক বাল্বটা হচ্ছে মার্কারের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এই হিউম্যান বডিটা মার্কারের সঙ্গে অটোমেটিক্যালি তোমার থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এলো। ঠিক আছে, এই জায়গাটা বোঝাতে পেরেছি তো? বুঝছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম জাস্ট করা হচ্ছে, বলা হচ্ছে যে টু আইসোথার্মস নেভার ইন্টারসেক্ট, দুটো আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট। আচ্ছা, আইসোথার্ম কাকে বলে না, এ কার্ভ অ্যালং হুইচ টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। একটা কার্ভ যেখানে থ্রু আউট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সেটাই হচ্ছে তোমার তাকে বলা হয় আইসোথার্ম। আচ্ছা, এবারে এই ধরনের জিনিসকে প্রুভ করতে হবে মেথড অফ কন্ট্রাডিকশন। তাহলে ধরো আমি বললাম যে এইটা একটা তোমার আইসোথার্ম, যেটাকে আমি আইসোথার্ম এ বলছি, যার টেম্পারেচার হচ্ছে টি এ, আর বি একটা আইসোথার্ম তার টেম্পারেচার ধরা হচ্ছে তোমার, বলা হচ্ছে ধরে নাও মানে টি, মানে প্রথমটা ধরো T1, পরেরটা হচ্ছে T2, এইভাবে ভাবো। তাহলে এইটা হচ্ছে তোমার একটা আইসোথার্ম যার টেম্পারেচার T1, একটা অন্য আইসোথার্ম যার টেম্পারেচার T2, যেখানে T1 নট ইকুয়াল টু T2। এবং আমি দাবি করছি যে এই দুটো আইসোথার্ম ধরো একে অপরকে কাট করছে। আমাকে আলটিমেটলি দেখাতে হবে কাট করছে না, কিন্তু আমি ফর দ্য টাইম বিং ধরে নিলাম এরা কাট করছে। ঠিক আছে, এই যে আমি লিখেছি, let two isotherms A and B of temperature T and TB respectively
intersect each other at point C, এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে এই সি পয়েন্ট ইন্টারসেক্ট করতে, এবারে খেয়াল করে দেখো এ এবং সি একই আইসোথার্মের উপরে আছে, সেই কারণে কি হবে না এর টেম্পারেচার, আচ্ছা আমি এক সেকেন্ড বলে নিই যে এই যে এ যে আইসোথার্মটা তার উপরে একটা পয়েন্ট নিয়েছো, সেটা হচ্ছে ডি পয়েন্ট তুমি নিয়েছো। তার মানে কি হচ্ছে না সি পয়েন্ট এবং ডি পয়েন্ট সেটা হচ্ছে এ যে আইসোথার্মটা তার উপরের পয়েন্ট, সেখানে ডি এর টেম্পারেচার আর সি পয়েন্টের টেম্পারেচার এই দুটো তো সমান হচ্ছে, এটা তোমার টি এর সঙ্গে সমান। আর ঠিক একই রকম ভাবে আরেকটা আইসোথার্ম যেটা আমি বি নাম দিচ্ছি, যেখানে এই যে ই পয়েন্ট একটা কনসিডার করা হচ্ছে, ই পয়েন্টটা আর এখানে সি পয়েন্টটা এই একই আইসোথার্মের উপরে পয়েন্ট বলে কি হবে না টেম্পারেচার অ্যাট পয়েন্ট ই আর টেম্পারেচার অ্যাট পয়েন্ট সি তারা সমান হচ্ছে, এবং সেটা কার সঙ্গে সমান না বি যে আইসোথার্মটা তার যে টেম্পারেচার টিভির সঙ্গে সমান। তো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, টি এ ইকুয়াল টু টিভি পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি বলছো দুটো ডিফারেন্ট আইসোথার্ম কিন্তু দুজনের টেম্পারেচার এক্স্যাক্টলি একই হয়ে গেল, হুইচ ইজ অ্যাবসার্ড। কারণ আমি যখনই দুটো ডিফারেন্ট আইসোথার্মের কথা বলছি তখন তো টি এটা নট ইকুয়াল টু টিভি, কিন্তু আলটিমেটলি কি হলো এটা, যদি তারা ইন্টারসেক্ট করে তাহলে আমি প্রমাণ করতে পারলাম টি ইকুয়াল টু টিভি হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যাবসার্ড, এখানে দুটো আইসোথার্ম কখনো ইন্টারসেক্ট করবে না। ঠিক আছে, টু আইসোথার্মস নেভার ইন্টারসেক্ট। তাহলে এই প্রমাণটা বুঝতে পারলে যে দুটো আইসোথার্ম কখনো ইন্টারসেক্ট করছে না, তার প্রমাণটা পরিষ্কার হয়েছে ওইটা। আচ্ছা ভালো। আচ্ছা এবারে লাস্ট জাস্ট একটুখানি আমি বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে এই ইকুইলিব্রিয়াম স্টেট আর স্টেডি স্টেট এইটার একটা জিনিস তোমাকে বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম স্টেট মানে হচ্ছে when one or more intensive property attains a constant value without the help of any external agency, then we say that an equilibrium state is established। তার মানে কি হচ্ছে এক বা একাধিক ইন্টেনসিভ প্রপার্টি, এক্সটেনসিভ প্রপার্টি না, ইন্টেনসিভ প্রপার্টি কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাবে কোনো বাইরের সাহায্য ছাড়াই, তখন বলবো ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেছে। আর এক বা একাধিক ইন্টেনসিভ প্রপার্টি অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভ্যালু উইথ দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি যদি হয়, তাহলে আমি বলবো কি না ওটা হচ্ছে তোমার স্টেডি স্টেট। তাহলে when one or more intensive property attains a constant value with the help of any external agency, then we say that a steady state is established। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেট আর স্টেডি স্টেট দেখো, যেমন ধরো আমি মানে একটা এক্সাম্পল দিই তোমাকে। আচ্ছা এক্সাম্পল, আচ্ছা আগে এখানে মুখেই বলে দিচ্ছি এক্সাম্পলটা। ধরো তুমি একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করেছো, ধরে না এরকম একটা আইসোলেটেড সিস্টেম তুমি কনসিডার করেছো, এই সিস্টেমটা হচ্ছে একদম পুরো আইসোলেটেড। আর এইটা মাঝে একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়ালটা তোমার ডায়াথার্মাল ওয়াল, এই ওয়ালটা হচ্ছে ডায়াথার্মাল ওয়াল। এবার ধরো এদিকে টেম্পারেচার T1 এদিকে টেম্পারেচার T2 ধরে নাও, যেখানে T1টা ধরো গ্রেটার দেন T2, এটা তাহলে কি হবে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট যাবে, তাহলে এদিক থেকে এদিকে কি হবে তোমার হিটটা ফ্লো করবে, হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিটটা তোমার যাবে। কিন্তু বাইরের কোনো সাহায্য নাই কিন্তু, কারণ একদম বাইরেটা একদম আইসোলেটেড, মানে এই যে একদম বাইরে এইটা যেটা মানে ভেতর থেকে বাইরে কিছু বেরোতে পারবে না, বাইরে থেকে ভেতরে কিছু ঢুকতে পারবে না, তাহলে এইটা একদম ওভারঅল হচ্ছে তোমার আইসোলেটেড কিন্তু। ঠিক আছে, এবার এটা হচ্ছে এর মধ্যে তুমি একটা পার্টিশন করে দিয়েছো ডায়াথার্মাল ওয়াল দিয়ে, একদিকে টেম্পারেচার বেশি একদিকে টেম্পারেচার কম, তাহলে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট যাবে, গিয়ে কোথায় গিয়ে থামবে, আবার সেটা আইসোলেটেড সিস্টেম। এইটা তোমার কোথায় গিয়ে থামলো না এদিকের টেম্পারেচার যখন সমান হলো তখন কি হলো না তোমার একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে গেল। তার মানে দেখো টেম্পারেচার হচ্ছে যখন ফ্লোটা হচ্ছে তখন কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট নেই, এই যে T1 যে টেম্পারেচারটা সেই টেম্পারেচার থ্রু আউট কমছে কারণ হিটটা এখান থেকে চলে যাচ্ছে, T2 যে টেম্পারেচারটা T2 টেম্পারেচারে মানে এটা T2 কি কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ টেম্পারেচারটা কনস্ট্যান্ট নাই। কিন্তু যখন দেখো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তখন কি হলো টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে এই যে ইকুইলিব্রিয়ামটা সেটা বেসিক্যালি বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। তার মানে যেটা লিখেছি দেখো ডেফিনেশন, when one or more intensive property, এখানে যেমন টেম্পারেচারটা অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি, দেন উই সে দ্যাট অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট ইজ এস্টাবলিশড। আচ্ছা আর এবারে এইটার বদলে তুমি ধরো তুমি একটা এই
ধরো একটা একটা তোমার ইলেকট্রিক হিটার তুমি নিয়েছো, ধরো ইলেকট্রিক হিটার নিয়ে যখন ইলেকট্রিক সুইচ তুমি অন করলে তখন কিন্তু হিটার টেম্পারেচার বাড়তে থাকলো, ঠিক আছে। আর এবারে যতক্ষণ ধরে তুমি যদি হিটারটাকে অন করে রাখো অর্থাৎ সুইচটাকে অন করে রাখো তখন কি হচ্ছে না, এই জুল এফেক্টের জন্য কারেন্ট পাঠানোর সাথে সাথে হচ্ছে তার প্রথম থেকে টেম্পারেচারটা বাড়বে। এবার টেম্পারেচার যদি বাড়তেই থাকে এক সময় একটা মেল্টিং পয়েন্ট রিচ করে যাবে এবং ফিলামেন্টটা তোমার বা এই যে তোমার যেটা ইমার্শন হিটার বা ইত্যাদির যে রডটা আছে বা মেটালিক যে তারটা আছে সেগুলো তো তোমার গলে যাবে, কিন্তু গলছে না। কেন গলছে না? কারণটা হচ্ছে যে জুল এফেক্টের জন্য এই ইলেকট্রিক্যাল কারেন্ট যাওয়ার জন্য যতখানি হিট উৎপন্ন হলো ততখানি হিট আবার ডেসিপেটও করে যাচ্ছে। হ্যাঁ, মানে যতখানি হিট এলো সেই হিটটা আবার সে ছেড়েও দিচ্ছে, ঠিক আছে। তাহলে আসছে এবং সারাউন্ডিং কিছুটা ছেড়ে দিচ্ছে, সেই জন্য তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। তার মানে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, কোনো এক্সটার্নাল এজেন্সির সাহায্য লাগছে না, কিন্তু পরের ক্ষেত্রে টেম্পারেচারটা কেন কনস্ট্যান্ট থাকছে? কারণ তুমি সুইচটাকে অন করে রেখেছো বলে তোমার ইলেকট্রিক কারেন্ট ঢুকছে, সেখান থেকে তোমার টেম্পারেচারটা বাড়ছে বা হিটটা এলো বলে টেম্পারেচারটা বাড়লো। আবার যেটা করছে সেই হিটটা সে আবার ছেড়েও দিচ্ছে করে একটা সময় পরে হচ্ছে কি একটা স্টেডি স্টেটে এসে যাচ্ছে, মানে যে রেটে তোমার হিটটা ঢুকছে সেই রেটে হিটটা বেরিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কিরকম দেখো, তার একটা পাইপ আছে, একটা পাইপ দিয়ে জল ঢুকছে বা জল বেরোচ্ছে, তাহলে যে রেটে জল ঢুকছে সেই রেটে জল বেরোচ্ছে। তার মানে এক্ষেত্রে এই পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া দিয়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো করলো, কিন্তু সেটাকে ইকুইলিব্রিয়াম স্টেট বলা হবে না, এটাকে বলা তোমার স্টেডি স্টেট। তার কারণটা হচ্ছে যে তোমার ওটা এই যে প্রসেসটা ঘটছে এই প্রসেসটার জন্য তোমার এক্সটার্নাল এজেন্সির কিন্তু হেল্প লাগছে। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেট এবং স্টেডি স্টেটের তফাৎটা বুঝতে পারলে? ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্টেডি স্টেটটা এই তো, স্টেডি স্টেটটা হ্যাঁ মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি এখানে একটা মেটালিক ব্লক তুমি নিয়েছো, এটা একটা মেটাল ধরো, ঠিক আছে। তো এবারে আমি এদিকে তোমার হিটটা দিচ্ছি, ঠিক আছে, একটা হিট দিচ্ছি, আবার হচ্ছে কি ধরো হিটটা তোমার এখানে ধরো তোমার বেরিয়েও যাচ্ছে। হয় না যে যখন একটা হিটারকে তুমি গরম করো তুমি একটা হিট দিচ্ছ, তো আবার বিকিরণ হয়, হিটটা তোমার বিকিরিত হয়ে যায়, তো ডিসিপেট করে যায়, তো তাই তো। তাহলে এবারে কি হচ্ছে, তার মানে তুমি দেখো, মানে আমি এইরকম ভাবে হিটটাকে এইরকম ভাবে না দিয়ে তুমি ধরো গরম করছো, এসছে আমি এরকম বলে না বলে আমি বলছি যে তুমি একটা মেটালিক ব্লককে তুমি ধরো গরম করছো, এইখানে একটা এটা তুমি গরম করছো, হ্যাঁ এটা গরম করছো। গরম করলে কি হবে, এই মেটালিক ব্লকটা এটা তোমার তো গরম হবে এটা। আর এবারে আমি ধরো হিটটাকে দিয়েই যাচ্ছি। তুমি হাঁড়ি করাতে রান্নাই করা বলো আর যাই বলো না কেন, তোমার কি হয় এই যে এক্ষেত্রে হিটটা তুমি দিয়েই যাচ্ছি। দিয়ে গেলে কি হচ্ছে, টেম্পারেচারটা প্রথমে বাড়ছে, এবার টেম্পারেচার বেড়ে এক সময় তো এটা গলে যাওয়ার কথা ছিল। তুমি যে কড়াতে রান্না করো তুমি তো হিটটা দিয়েই যাচ্ছ, কড়াটা কি গলে যাচ্ছে না। কেন গলে যাচ্ছে না? কারণ প্রথম দিকে টেম্পারেচারটা বাড়লো, কিন্তু একটা সময় পরে কি হচ্ছে না, সেই হিটটাকে যেমন তাকে হিট দেওয়া হলো সেই হিটটাকে কিন্তু সেবার ছেড়েও দিচ্ছে। একটা কড়াকে যদি উনুনে রেখে তুমি গরম করো তাহলে কি হচ্ছে, একটা জল বা কিছু একটা দিয়ে রেখেছো, তাহলে কি হয়েছে না, তোমার হিটটাকে যেমন দিচ্ছ কড়ার জলটা গরম হচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই জলের থ্রু দিয়ে হিটটাকে বিকিরণও করে দিচ্ছে। তার মানে যে রেটে হিটটা ঢুকলো সেই রেটে হিটটা বেরিয়ে যাচ্ছে। তার জন্য কি হবে, এর টেম্পারেচার একটা সময় পরে কনস্ট্যান্ট হয়ে যাবে। প্রথম দিকে টেম্পারেচারটা বাড়ছিল, এবারে তুমি গরমটাকে করেই যাচ্ছ কিন্তু হিটটা আবার বিকিরিত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে একটা সময়ের পরে এর টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হলো আর ইকুইলিব্রিয়ামও টেম্পারেচারটা কনস্ট্যান্ট হলো, কিন্তু আগেরটা কোনো এক্সটার্নাল এজেন্সির হেল্প লাগছে না। এখন কি হচ্ছে, তোমাকে থ্রু আউট গরমটাকে করে যেতে হচ্ছে, তবেই তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। তুমি ধরো একটা চা বানাচ্ছ, চায়ের টেম্পারেচার তুমি যখন অনেকক্ষণ ধরে যদি জলটাকে গরম করো তাহলে কি আর জলের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রির থেকে অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে? তা তো হচ্ছে না। তাহলে কি হচ্ছে, যে রেটে তোমার হিটটা ঢুকছে সেই রেটে হিটটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে এখানে বাইরের হেল্প লাগছে, তাহলে বাইরের হেল্প লেগে যদি তোমার ইন্টেনসিভ প্রপার্টি অ্যাজ ফর এক্সাম্পল টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেটা স্টেডি স্টেট, আর যদি তোমার বাইরের হেল্প না লাগে তাহলে সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম স্টেট, ঠিক আছে। স্যার হলো? এইটা আর কি।
আচ্ছা, এবারে এই বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম হয়, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইত্যাদি ইত্যাদি। থার্মাল ইকুইলিব্রিয়ামে কি হবে, টেম্পারেচারটা থ্রুআউট কনস্ট্যান্ট হয়ে যাবে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে হচ্ছে মানে বলা হয় যে কম্পোজিশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে তখন থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, তখন টেম্পারেচার অ্যাটেন্ডস এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে হচ্ছে প্রেসার অ্যাটেন্ডস এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে হচ্ছে কম্পোজিশন অ্যাটেন্ডস এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি। এবার এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয় তখন বলবো সিস্টেমটা তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। হোয়েন অল দ্য থ্রি ইকুইলিব্রিয়াম, সেটা থার্মাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল, আর অ্যাটেন্ড অ্যাট এ টাইম, দেন উই সে দ্যাট দ্য সিস্টেম ইজ ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তারপরে থার্মাল ইকুইলিব্রিয়াম তুমি বুঝলে, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায় থার্মাল ইকুইলিব্রিয়ামে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝলে, মানে ধরো তোমার একদিকে প্রেসার বেশি একদিকে প্রেসার কম, তাহলে হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে তো একটা পিস্টন মুভ করার চেষ্টা করবে, কখন ইকুইলিব্রিয়ামটা আসবে, যখন দুদিকে প্রেসার সমান হয়ে যাবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন দুদিকে মানে কম্পোজিশন একদিকে বেশি একদিকে কম, হায়ার কম্পোজিশন থেকে লোয়ার কম্পোজিশন দিকে থ্রু ডিফিউশন অ্যামাউন্টগুলো ফ্লো করে, কিন্তু থ্রু আউট যখন কম্পোজিশন সমান হয়ে যাবে সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। আর তিনটে ইকুইলিব্রিয়াম যখন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হচ্ছে তখন আমি বলবো সিস্টেম তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা দেখো এখানে বুঝতে পারলে তো থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝছি, বুঝতে পেরেছো? হচ্ছে হ্যাঁ স্যার। এটা। আচ্ছা দেখো স্টেডি স্টেটের আরো এক্সাম্পল বলা হচ্ছে, ধরো একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, এটা ইনলেট এটা আউটলেট, এবারে এটা ইউনিফর্ম ওয়্যার যদি হয়, ইউনিফর্ম টিউব যদি হয়, তাহলে এই যে ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, যেটা ফ্লাক্স বলে, এটা কনস্ট্যান্ট থাকছে। কিন্তু এটা কেন কনস্ট্যান্ট থাকছে, কারণ ইনলেট থেকে জলটা ঢুকছে বলে, তাহলে যতটা ঢুকছে ততটাই বেরোচ্ছে বলে তুমি দেখতে পাচ্ছ যে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে তোমার ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো করছে বা ফ্লাক্সটা সমান হচ্ছে। এটা একটা স্টেডি স্টেটের এক্সাম্পল। আবার ধরো এ প্লাস এ থেকে বি হয়ে সি, একটা কনজিকিউটিভ রিয়াকশন তুমি কনসিডার করছো, এ থেকে সরাসরি প্রোডাক্ট হচ্ছে না, ভায়া বি তোমার প্রোডাক্ট হচ্ছে। এবার বি এর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে দেখো, বিটা তৈরি হচ্ছে এ থেকে, বিটা আবার ভেঙে যাচ্ছে। একটা সময় আসবে যখন তুমি বি এর কনসেন্ট্রেশনটা আর সময়ের সাথে সাথে বুঝি পাল্টাচ্ছে না, এটা যে বি এর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু এই কনস্ট্যান্টটা কেন রইল, কারণ এ থেকে বি তৈরি হচ্ছে বলে, আবার বি আবার ভেঙে যাচ্ছে বলে, অর্থাৎ এই বাইরে অর্থাৎ এক্সটার্নাল এজেন্সির হেল্পটা লাগছে, তখন সেটা হচ্ছে একটা স্টেডি স্টেট। হয় যখন তুমি ধরো এ থেকে বি, বি থেকে এই রিভার্সেবল রিয়াকশন তুমি কনসিডার করছো ক্লোজ কন্টেনারের মধ্যে, তখন কিন্তু তোমার টু সেন্সে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করবে। এটা তাহলে স্টেডি স্টেট ইকুইলিব্রিয়ামটা একটা বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়ামটা নিয়ে বললাম। আচ্ছা দেখো, ধরো আমি একটা এই ওভার একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করছি, এইখানে একটা ডায়াথার্মাল এবং লিক প্রুফ কন্টেনার নিয়েছো ধরে নাও, এবং এটা করলে কি হবে না, দুদিকে টেম্পারেচার গুলো তোমার সমান হয়ে যাবে, প্রেসার আলাদা হতে পারে, মোল ফ্র্যাকশন আলাদা হতে পারে, কিন্তু দুদিকে টেম্পারেচার সমান হয়ে যাবে, তখন বলবো সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে এসেছে। এবার পিস্টনটা ডায়াথার্মাল, তার সঙ্গে আমি নন রিজিড, আগেরটা ছিল ডায়াথার্মাল রিজিড এবং লিক প্রুফ, এখন সেটা ডায়াথার্মাল রইলো, এখন আর রিজিড না নিয়ে তুমি নন রিজিড নিলে, তাহলে ডায়াথার্মাল রইলো, নন রিজিড নিলে, নন রিজিড নিলে কি হচ্ছে না, যেদিকে প্রেসার বেশি সেই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে পিস্টনটা মুভ করবে, ততক্ষণ পর্যন্ত কতক্ষণ না দুদিকে প্রেসার সমান হয়ে যাচ্ছে, তখন দেখো টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন আমি কি বলবো থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেছে। আচ্ছা এবার এই পিস্টনটা আর লিক প্রুফ না করে পারমিয়েবল তুমি বাউন্ডারিটা নাও, পারমিয়েবল বাউন্ডারি হলে হচ্ছে ম্যাটারটা এদিক থেকে ওদিকে যেতে পারছে ততক্ষণ পর্যন্ত যখন দুদিকে মোল ফ্র্যাকশন সমান না হচ্ছে, তাহলে এক্ষেত্রে টেম্পারেচারও কনস্ট্যান্ট হলো, প্রেসারও কনস্ট্যান্ট হলো, কম্পোজিশনও কনস্ট্যান্ট হলো, তখন কি হচ্ছে এটা থার্মাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হচ্ছে, তখন বলবো ওটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে লাস্টে আমি যে কথাটা বললাম যে ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট, তার সঙ্গে থার্মাল, মেকানিক্যাল, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি বুঝছি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে আমি কি বুঝছি, এবং এই 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 স্কেমাটিক ডায়াগ্রামে থার্মাল ইকুইলিব্রিয়াম দুদিকে টেম্পারেচার সমান, থার্মাল আর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার এবং প্রেসার সমান, আর থার্মাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম টেম্পারেচার সমান, প্রেসারও সমান, কম্পোজিশনও সমান। এটা বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা
তো দেখো তাহলে আজকে আমরা এই পর্যন্তই মূলত করি। হ্যাঁ, এর পরের পার্টটা আমরা নেক্সট দিনে আলোচনা করব। তাহলে আমি এই যে প্রথমে যে কথাগুলো বলবো বলেছিলাম, তাতে হচ্ছে তোমার, সরি, এটা এই প্রথমে আসলে ওই ডাউট ক্লিয়ারেন্সে অনেকটা সময় চলে গেল, তো সেই জন্য। তাহলে এইখানে দেখো এই যে লাস্টের যে পার্টটা, হ্যাঁ, মানে যতটা আমি বলবো বলেছিলাম সবটা বলতে পারলাম না। এই যে পার্টটা, এই যে সাম ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, এর মধ্যে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন এবং আইসোথার্মাল বাল্ক মডিউলাস, এই পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টটাকে আমি বলতে পেরেছি। ঠিক আছে, দেখো বিভিন্ন রকমের প্রসেস নিয়ে কথাবার্তা বলেছি, জিরো ল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে স্টেটমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন সেটাকে বলা হয়েছে, আর স্টেডি স্টেট ভার্সেস ইকুইলিব্রিয়াম স্টেট, ভ্যারিয়াস কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম, এইটা আমরা জাস্ট আলোচনা করতে পেরেছি। আর এই যেটা আলফা বিটা কাপ্পা, সেগুলোকে যে ডিফাইন করা বা ইন্ট্রোডিউস করার কথা ছিল আজকে, সেটা আজকে পারলাম না, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো। আমি জাস্ট এইখানটা একটুখানি মুছে দিই, এক মিনিট, এটা কিন্তু বলিনি, তাহলে এইটা তোমাদের পরে যখন পিডিএফ গুলো দেখবে তাতে মনে হবে এটা বুঝে আলোচনা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আলোচনাটা করা হয়নি। হ্যাঁ, এজন্য আমরা তাহলে এই যে প্রসেস নিয়ে দেখো এই জিনিসগুলো আলোচনা করেছি, যেগুলো মানে অসুবিধা হচ্ছে পরের দিন বলবো, আমরা পরের দিন এগুলোকে আলোচনা করে দেবো। তাহলে এই পর্যন্ত আমাদের হলো। এই পরে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট বা ইত্যাদিগুলো বলার কথা ছিল, সেটা বলতে পারা গেল না। আমি এখানেই একটা স্লাইড ঢুকিয়ে দিই। এইটা হচ্ছে আমার এন্ড অফ লেকচার। দেখো কারো কিছু অসুবিধা থাকলে বলো। এইগুলো আর আলোচনা কিছু করি না, এটা আমি বাদ দিয়ে দিই।